আমাদের আজকে ক্লাস 4, এটা হবে ক্লাস 5। ঠিক আছে, এটা ক্লাস 5 হবে। তো আমাদের যে টপিকটা চলছিল দ্যাট ইজ এক্সপ্যানশন অ্যান্ড কনসলিডেশন অফ ব্রিটিশ পাওয়ার। এটার মধ্যে আমরা একটা স্টেটকে পড়েছিলাম, দ্যাট ইজ বেঙ্গলকে পড়েছিলাম। আজকে আমরা মহীশূর, মারাঠা, সিন্ধ, পাঞ্জাব এদেরকে দেখব। ঠিক আছে, একবারে। তো টু দ্য পয়েন্ট নোটস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে। নোট পেয়েছো তো সবাই এটার, এই ক্লাসের যাবতীয় এই পার্টটা? কিন্তু এটা একটা অনেকটা বড় একটা অংশ। এটা আমরা নোট পেয়ে গেছি সবাই, পিডিএফ করে দিয়ে দিয়েছিলাম আমি গ্রুপে। চলো আজকে এই আলোচনাটা ওখান থেকে করব আমরা। কোথা থেকে? মহীশূর থেকে। চলো 1 মিনিট, ক্লাসটা রেকর্ড হচ্ছে কিনা এটা একটু দেখে নি। হ্যাঁ, ক্লাসটা রেকর্ডে বসালাম কিনা। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে। ওকে, চলো। ব্রিটিশ কোম্পানি মহীশূরের থেকে যে রেজিস্ট্যান্সটা পেয়েছে সেই বিষয়ে আমাদের এখন আমরা পড়ব। প্রথম কথা হলো, মহীশূর রাজ্যটিতে ওয়ারিয়ার ডাইনাস্টির রাজত্ব ছিল, যেটা আমরা প্রিভিয়াস কোনো একটা ক্লাসে হয়তো আলোচনা করেছিলাম, তাই না? তো মনে রাখবে যে নেক্সট হয়ে গেল কেন, আমাদের এখানে মনে রাখতে হবে যে মাইসুর ডাইনাস্টিতে, মাইসুরে যে হিন্দু ডাইনাস্টি ছিল সেটা যদুরায় যদুরায় ওয়াডেয়ার যদুরায় ওয়াডেয়ার নামে একজন ব্যক্তি, তিনি ওয়াডেয়ার বংশের প্রতিষ্ঠা করেছিলেন। তো যদুরায় ওয়াডেয়ার 1399তে এই কিংডমটাকে মাইসুরে এস্টাবলিশ করেছিল। কিন্তু এটা মাথায় রাখতে হবে, এই ওয়াডেয়ার ডাইনাস্টি বা মহীশূর এরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ছিল না। এরা বিজয়নগরের আন্ডারে একটা ফিডিটারি হিসেবে, সামন্ত রাজা হিসেবে এরা কাজ করত। তো মহীশূর কখনোই স্বাধীনভাবে ছিল এমনটা বলা যাবে না, কারণ বিজয়নগর আন্ডার থেকে, অর্থাৎ বিজয়নগরের যখন তালিকোটার যুদ্ধে 1565-তে যখন বিজয়নগরের পতন হচ্ছে, তখন তারা কোথায়? মোগলদের আন্ডারে চলে যাচ্ছে। অর্থাৎ ওয়াডেয়াররা তাদের প্রথম সময়ে তারা বিজয়নগরের সামন্ত রাজা হিসেবে দায়িত্ব পালন করেছে, এবং পরবর্তীকালে 1565-র তালিকোটার যুদ্ধে যখন বিজয়নগর সাম্রাজ্যের পতন হচ্ছে, তখন তারা মোগলদের অধীনে চলে যাচ্ছে। তো এইরকম একটা সময়ে 1612 খ্রিস্টাব্দ নাগাদ এই ওয়াডেয়ার বংশে একজন রাজা হলেন, যার নাম হচ্ছে চিক্কা কৃষ্ণরাজ ওয়াডেয়ার সেকেন্ড। চিক্কা কৃষ্ণরাজ যখন রাজা হলেন, তো চিক্কা কৃষ্ণরাজ ভালো একটা সময় ধরে তিনি ছিলেন। তো এই চিক্কা কৃষ্ণরাজ যখন রাজা হয়, তখন সে একটা পুতুলে পরিণত হয়, কারণ এই সময় দুটো ভাই এর কথা আমাদের মাথায় রাখতে হবে। এক হচ্ছে নঞ্জরাজ, মনে পড়ছে নঞ্জরাজের কথা? এক হচ্ছে নঞ্জরাজ, আর একটা হচ্ছে দেবরাজ। নঞ্জরাজ আর দেবরাজ এই দুই ভাই, এরা কি করে, এই চিক্কাকৃষ্ণ রাজকে একটা হাতের পুতুল রাজা বানিয়ে ফেলে, এবং ডিফ্যাক্টো রুলারে পরিণত হয় এই নঞ্জরাজ আর দেবরাজ, এরা দুজনে। তো নঞ্জরাজ সে তোমার সেনাবাহিনীকে দেখে, আর দেবরাজ সে কি দেখে না, দেবরাজ দেখে তোমার হচ্ছে রেভিনিউ ব্যাপারটা দেখে, হ্যাঁ, রেভিনিউ কালেকশনের ব্যাপারটা দেখে। তো সেই হিসাবে দেবরাজ তার ডিউটিটাকে ঠিকঠাকভাবে পালন করতে পারে না, যার কারণে মহীশূরে যে সৈন্যবাহিনী ছিল, এই ওয়াডেয়ারদের যে সৈন্য ছিল, তাদের মধ্যে একটা অসন্তোষ সৃষ্টি হয়। আর সেই অসন্তোষের ফলে সৈন্য যখন কু করে ওঠে, অর্থাৎ সৈন্য যখন রিভোল্ট ঘোষণা করলে তাদের সামনে একজন ব্যক্তি এসে উপস্থিত হয়, সেটা হচ্ছে হায়দার আলী। তো হায়দার আলী যখন উপস্থিত হয়, হায়দার আলী মহীশূর সেনাবাহিনীতে একজন সাধারণ একজন হর্সম্যান ছিলেন তার প্রথম জীবনে, কিন্তু পরবর্তীকালে সৈন্যবাহিনীর মধ্যে তার একটা বিরাট প্রভাব, সে নিজে তার, কারণ দেখো হায়দার আলী নিজে একজন আনএডুকেটেড ব্যক্তি ছিলেন, কিন্তু তার জন্মগত কিছু ইন্টেলেকচুয়াল তার মধ্যে ছিল, তার মধ্যে ডিপ্লোম্যাটিক স্কিলস ছিল। আমরা এটার মধ্যে পুরোটা দেখব যে কিভাবে সে সকলের সাথে মিত্রতা স্থাপন করছে, কিভাবে তার নিজের সুবিধার জন্য বিভিন্ন সময় তার ডিপ্লোম্যাটিক স্কিলসটাকে ব্যবহার করেছে, বিষয়গুলোকে আমরা আগে গিয়ে দেখব। তো হায়দার আলী যখন আসলো, তখন দেবরাজকে হত্যা করা হলো। দেবরাজকে হত্যা করে পরবর্তীকালে রাজমাতাকে দিয়ে নঞ্জরাজকে দেশ থেকে আউট করে দেওয়া হলো, বাইরে পাঠিয়ে দেওয়া হলো,
এবং তারপর হায়দার আলী 1761 খ্রিস্টাব্দে, কবে? 1761 খ্রিস্টাব্দে সে নিজে রানীমাতাকে বলল, রাজমাতাকে বলল যে আমাকে আপনি নবাবের পদটা দিন। তো রাজমাতা বলল, দেখো মহীশূরে তো কোনো নবাবের পদ হয় না। তখন বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সর্বাধিনায়ক হয়ে যাই। হ্যাঁ, তো তখন 1761-তে তিনি সর্বাধিনায়ক হলো এবং তারপরে রাজমাতা এবং রাজা চিক্কাকৃষ্ণরাজ এই দুজনকেই সে জেলবন্দি করে দিল এবং তারা এই জেলবন্দি অবস্থায় 5 বছর ছিল। 1766 খ্রিস্টাব্দে যখন চিক্কাকৃষ্ণরাজের মৃত্যু হলো, তারপর হায়দার আলী তার নিজের সুলতান উপাধি নিয়ে সে মহীশূরের গদিতে বসে পড়ল। ওকে, এই হচ্ছে মহীশূরে ওয়াডেয়ারদের থেকে হায়দার আলীর কাছে ক্ষমতার হস্তান্তরের একটা গল্প। তো দেখো, যখন হায়দার আলী এই মহীশূরের সিংহাসনে বসছে বা মহীশূরের সুলতান হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করছে, তখন তার সামনে বিবিধ সমস্যা ছিল। বিবিধ সমস্যা বলতে হায়দ্রাবাদের নিজামের সমস্যা, কর্ণাটকের যে আরকোট, সেটাকে বলা হতো আরকটের সমস্যা, মারাঠাদের সমস্যা, এদিকে আবার ইংরেজদেরও সমস্যা। এই চারিদিকের বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু হায়দার আলী তার সিংহাসনে বসেছিল। তো এরকম একটা সময়ে হায়দার আলী যেহেতু খুবই বিচক্ষণ ব্যক্তি ছিল, দূরদর্শী ছিলেন, সে দেখছে যে ভারতবর্ষের প্রায় সর্বত্র ইংরেজদের একটা বেশ দবদবা শুরু হয়েছে। তো ইংরেজদেরকে হায়দার আলী কখনোই পছন্দ করতো না। তাই ইংরেজরাও হচ্ছে ইউরোপীয় এবং ফরাসিরাও বা ফ্রেঞ্চরাও হচ্ছে ইউরোপীয়। তো সে কি করলো, হায়দার আলী কি করলো, ইংরেজদেরকে প্রতিহত করতে ফ্রেঞ্চদের সাথে সখ্যতা তৈরি করলো এবং এইখান থেকেই শুরু হলো মহীশূরের সাথে ফ্রেঞ্চদের একটা রিলেশন। তো এরকম একটা মুহূর্তে আমরা দেখছি হায়দার আলীর রাইজটা কি, যে কাহিনীটা আমরা এখানে বললাম সেটা। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গল্পটা আমরা তো অলরেডি এখানে আলোচনা করা হয়েই গেল। সেই ক্ষেত্রে দেখো, যখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই পয়েন্টটাকে দেখো, হি রিয়ালাইজড দ্যাট দ্য এক্সিডিংলি মোবাইল মারাঠাস কুড বি কন্টিনিউড only by a swift cavalry, that the cannons of the French trained Nizami army could be silenced only by an effective artillery, and that the superior arms from the west could only be matched by arms brought from the same place or manufactured with the same know-how. Now এইখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে মারাঠাদের যে আক্রমণ এবং সবথেকে বড় কথা হচ্ছে হায়দ্রাবাদের নিজামের যে আর্মি, সেই নিজামের আর্মিকে একটা সময় ফ্রেঞ্চরা কিন্তু সহযোগিতা করেছিল এবং সেইখানে বিভিন্ন কামানের ব্যবহার বা সুইফট ক্যাভেলরি, মারাঠাদের ঘোড়া বা মারাঠাদের যে অশ্বারোহী বাহিনী ছিল সেটা খুব দুর্দান্ত ছিল। এবং নিজামের যখন ফ্রেঞ্চ ট্রেন্ড আর্মি তারা যখন পেল, বিভিন্ন ক্যানন্স, বিভিন্ন কামান গোলার ব্যবহার তারা যখন শিখলো, সেই ক্ষেত্রে টিপু সুলতানের বাবা হায়দার আলী তারও রিয়ালাইজেশন হলো যে আমাদের আর্মিটাকে ঢেরে সাজাতে হবে। যেহেতু ইউরোপীয় ইংরেজ, তাদের সাথে লড়াই করতে হবে, তাহলে তাদের মতন করে আমাদেরকে ভাবতে হবে। এই জন্য তিনি কিন্তু ফ্রেঞ্চদের সাথে সখ্যতা তৈরি করেছিল। আরেকটা কথা এখানে বলে দিই, টিপু সুলতানের সময় এটা আলোচনায় আসবে, যদিও মনে রাখবে যে ভারতবর্ষে যে রকেটের ব্যবহার, না যুদ্ধক্ষেত্রে রকেটকে একটা ওয়েপন হিসাবে ব্যবহার করা যেতে পারে, এইটা কিন্তু টিপু সুলতানের হাত ধরে হয়েছিল। পরবর্তীকালে যেটা ফ্রেঞ্চ থেকে নেপোলিয়ানের হাতে গিয়ে পৌঁছায়, বুঝতে পারছো, মানে সেই সারা ইউরোপিয়ানের মতন এত বিশাল বড় দেশের একটা যুদ্ধ তৈরি হবে, আর সেইখানে গিয়ে টিপু সুলতানের তৈরি করা যে যুদ্ধাস্ত্র রকেট, এইটা কিন্তু একটা মাথায় রেখো, বিরাট গুরুত্বপূর্ণ একটা বিষয়। হায়দার আলী took the help of the French to set up an arms factory at দিন্দুগাল, হ্যাঁ, যেটা তামিলনাড়ুর মধ্যে রয়েছে। ফ্রেঞ্চের সহযোগিতায় দিন্দুগালে একটা আর্মসের ফ্যাক্টরি তিনি এস্টাবলিশ করলেন, ঠিক আছে, এবং সেইখানে তিনি তার আর্মিকে ওয়েস্টার্ন মেথডে ট্রেনিং দিতে শুরু করলেন। He also started to use his considerable diplomatic skills, তিনি তার ডিপ্লোম্যাটিক স্কিলসটাকে ইউজ করেছিলেন টু আউট ম্যানুভার হিজ অপোনেন্টস, তার বিরোধীদেরকে দূর হটাতে। With his superior military skill, he captured ডোডবল্লাপুর, দেখো তিনি ডোডবল্লাপুর ক্যাপচার করে নিয়েছিলেন, সেরা ক্যাপচার করে নিয়েছিলেন, বেদনুর ক্যাপচার করে নিয়েছিলেন, হসকোট ক্যাপচার করে নিয়েছিলেন। এটা 1761 থেকে 63 এই পিরিয়ডের মধ্যে, এই সময়কালের মধ্যে, অর্থাৎ তিনি যখন
মহীশূরের সুলতান হিসেবে নিজেকে ডিক্লেয়ার করলেন। তারপর থেকে 2 বছরের মধ্যে এই জায়গাগুলোকে তিনি জয় করে নিয়েছিলেন। কিন্তু তার যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়াতে পলিগার্সদের সাথে তার সমস্যাটা হচ্ছিল। পলিগার্স মানে কি জানো? পলিগার্স মানে হচ্ছে জমিদার। সাউথ ইন্ডিয়াতে জমিদারদেরকে পলিগার্স বলা হতো। তো এই সাউথ ইন্ডিয়াতে তামিলনাড়ুতে যে জমিদার গোষ্ঠী ছিল তাদের সাথে তার একটা বিবাদ সবসময় লেগেই থাকতো। রিকভারিং ফ্রম দেয়ার ডিফিট এট পানিপথ, দ্য মারাঠাস আন্ডার মাধব রাও অ্যাটাকড মাইসোর। এবং পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের পতনের পর তারা মাধব রাওয়ের নেতৃত্বে আবারও নিজেদেরকে প্রস্তুত করলো এবং মারাঠাদের উপরে অ্যাটাক শুরু করলো। এবং হায়দার আলী কয়েকবার পরাজিত হয়েছে মারাঠাদের কাছে। হায়দার আলী 1764-তে মারাঠাদের কাছে পরাজিত হয়েছে, 1766-তে হয়েছে, 1771-এ হয়েছে। এরকম বারবার করে মারাঠাদের কাছে সে পরাজিত হয়েছে। আর এই জন্য না হায়দার আলী মারাঠাদেরকে একটা সময় খুব ভয় পেত এবং সে বলতো যে ভাই যুদ্ধের দরকার নেই, আসো আমরা সন্ধি করে নিই, কি লাগবে তোমার? মারাঠারা বলতো যে আমরা তো টাকার জন্য এসেছি লড়াই করতে। বলছে ঠিক আছে নাও, টাকা নিয়ে যাও, টাকা নিয়ে যাও ভাই, দরকার নেই এগুলো করার। কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটলো। যখন 1772 সালে মাধব রাওয়ের মৃত্যু হলো, আমরা মারাঠাদের যখন পড়বো তখন এই নামগুলো কিন্তু আসবে, তখন সেটাকে লিঙ্ক করার চেষ্টা করবে। তো 1772-এ যখন মাধব রাওয়ের মৃত্যু হচ্ছে তখন হায়দার আলী না মারাঠাদেরকে এবারে অ্যাটাক করতে শুরু করলো। এবং 1774 থেকে 76 এই 2 বছরের মধ্যে মারাঠারা হায়দার আলীর থেকে যে যে জায়গাগুলোকে সিজ করে নিয়েছিল সেগুলোকে সে আবার রিকভার করলো। ওকে, এইগুলোকে সে আবার নিজের রিকভার করে তার সাম্রাজ্যের সাথে যুক্ত করলো। আফটার দেয়ার ইজি সাকসেস ইন বেঙ্গল, দ্য ইংলিশ ওয়্যার কনফিডেন্ট টু দেয়ার মিলিটারি স্ট্রেংথ। আর এদিকে ইংরেজরা বাংলাতে তাদের সফলতা এসে গেছে, কারণ 1757 পলাশী যুদ্ধের জয় হয়েছে এবং 1764 বক্সার যুদ্ধে জয় হয়েছে। এই বিরাট জয়ের ফলে বাংলাতে ইংরেজদের প্রভাব যেহেতু এত সহজভাবে তারা জয় হাসিল করেছে, যার কারণে ইংরেজদের যে মিলিটারি স্ট্রেংথের কনফিডেন্ট সেটা চরম পর্যায়ে ছিল। ওকে, এর জন্য তারা কি করেছিল, নিজাম হায়দ্রাবাদের নিজামের সাথে তারা চুক্তি করেছিল 1766 খ্রিস্টাব্দে। কিসের জন্য? persuading him to give them the northern circle, in lieu of which they said they would protect the Nizam from Haidar Ali. অ্যাকচুয়ালি এইখানে ম্যাপ থাকলে আমি ভালো করে বোঝাতে পারতাম বিষয়টা। এইখানে একটু কাহিনীটা একটু শুনে নাও। বিষয়টা কি হলো, এই 1764 সালের বক্সার যুদ্ধে কারা কারা পরাজিত হয়েছিল একবার বলো তো দেখি। 1764 সালে বক্সার যুদ্ধে কারা কারা পরাজিত হয়েছিল? মীর কাসিম, মীর কাসিম, আর অযোধ্যা নবাব, সুজাউদ্দৌলা, অবধের নবাব আর সুজাউদ্দৌলা, শাহ আর আলম শাহ টুল। আলম সেকেন্ড হচ্ছে মুঘল সম্রাট। তাহলে বুঝতে পারছো তিনটে শক্তিকে পরাজিত করেছিল ইংরেজরা। তো সেই ক্ষেত্রে কি হলো যে ওই দ্বিতীয় শাহ আলমকে মুঘল সম্রাট যখন পরাজিত হলো তখন তাকে কোথায় এনে সীমাবদ্ধ করা হয়েছিল? এলাহাবাদ। এলাহাবাদে এনে তাকে বসিয়ে দেওয়া হয়েছিল। এবার ইংরেজদের দরকার ছিল হায়দ্রাবাদের কিছু প্রভিন্স, ইংরেজদেরকে দরকার ছিল। তখন তারা কি করলো, যে নিজামের কাছে যখন ইংরেজরা যাবে, নিজাম তো ইংরেজদের কথা শুনবে না, তখন সে কি করলো, ইংরেজরা গেল কার কাছে? এলাহাবাদে বসে আছে মোগল সম্রাট, তার কাছে গেল। মোগল সম্রাট কাছে গিয়ে বলছে শুনুন, হায়দ্রাবাদের কিছু জায়গা আছে, হায়দ্রাবাদের কিছু জায়গা আছে, সেই জায়গাগুলো যদি আপনি আমাদেরকে দিতে পারেন না তাহলে আমাদের কিন্তু সুবিধা হয়, আপনার দরকার পড়লে কিছু পেনশন বাড়িয়ে দেব। এবার এলাহাবাদে বসে থাকা যে মোগল সম্রাট সে বলছে যে আমার এখন শক্তি বা ক্ষমতা তো খুবই কম হয়ে গেছে, তো হায়দ্রাবাদ কেন আমার কথা শুনবে? বলছে ও সমস্ত আমরা জানি না, আপনি মোগল সম্রাট, মানে আপনার অধীনে এরা সবাই আছে, আপনাকে দিতে হবে। তো এলাহাবাদ থেকে সে কিন্তু এই ইংরেজরা হায়দ্রাবাদের কিছুটা প্রপার্টি তারা নিজেদের নামে করে নিয়েছিল। এবার এই নিজেদের নামে করে নেওয়ার পরে এইটা যখন হায়দ্রাবাদের নিজাম জানতে পারলো তখন ইংরেজদের প্রতি রুষ্ট হলো। এবার ইংরেজদের বলল কি ব্যাপার, আমার সম্পত্তি তুমি কেন মোগল সম্রাটের কাছ থেকে লিখে নিয়ে আসছো, এটা তো হবে না। তখন ইংরেজরা বলল আচ্ছা, মোগল সম্রাট লিখে দিয়েছে মানে এর প্রপার্টি আমাদের, যদি তোমরা এটা মানতে না চাও তাহলে আমাদের সাথে যুদ্ধ করো। এখন হায়দ্রাবাদের নিজামও তখন দেখলো যে এখন যুদ্ধ করাটা কি ঠিক হবে ইংরেজদের সাথে? দরকার নেই ভাই,
তখন তাদের একটা চুক্তি হলো, সেই ঘটনাটাই এখানে বর্ণিত হয়েছে। তাহলে এখানে কি চুক্তি হলো? এইখানে ইংরেজদের সাথে হায়দ্রাবাদের নিজামের একটা চুক্তি হলো এবং তাকে বোঝানো হলো যে তোমাদেরকে আমরা নর্দার্ন সার্কাসটা দিয়ে দেব। নর্দার্ন সার্কাস হচ্ছে একটা জায়গা, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি বলি যে আমাদের বাংলা থেকে শুরু করে মাদ্রাজে আসতে গেলে, বাংলা থেকে মাদ্রাজের মাঝ বরাবর একটা জায়গা, সমুদ্র উপকূলে, করমণ্ডল উপকূলে একটা জায়গা, সেটাকে বলা হচ্ছে নর্দার্ন সার্কাস। আর এই নর্দার্ন সার্কাসটা যদি পেয়ে যায় ইংরেজরা, তাহলে কিন্তু তাদের খুব সুবিধা হবে ট্রেড করতে ফ্রম মাদ্রাজ টু ক্যালকাটা। ওকে, সেই ক্ষেত্রে বললো যে এই নর্দার্ন সার্কাসটা, নর্দার্ন সার্কাস বলে একটা জায়গা, এটা আমরা আপনাদেরকে দিয়ে দেবো, এটা তোমাদেরকে দিয়ে দেবো। এর জন্য কি করতে হবে? দে উড প্রোটেক্ট দ্য নিজাম ফ্রম হায়দার আলী। এবং এর জন্য যদি হায়দ্রাবাদের থেকে এই নর্দার্ন সার্কাস যদি আমরা পেয়ে যাই, ইংরেজরা যদি পেয়ে যায়, তাহলে তারা কি করবে? নিজামকে রক্ষা করবে কার থেকে? হায়দার আলীর কাছ থেকে। বুঝতে পারছো? এবার এই ঘটনা যখন ঘটলো, তখন দেখো ইংরেজদের সাথে কিন্তু ইংরেজদের সঙ্গে হায়দ্রাবাদের নিজামের একটা সম্পর্ক বিল্ড আপ হলো এখানে। এবার এরা দল বেঁধে, এবং এর সাথে আরেকটা ঘটনা আছে, এইখানে ইংরেজরা না মারাঠাদের সাথে একটা চুক্তি স্বাক্ষর করে নিল যে দেখো আমাদের সাথে হায়দ্রাবাদের নিজাম মিলে গেছে, তুমিও আমাদের সাথে মিলে যাও, মানে মারাঠা তোমরাও আমাদের সাথে মিলে যাও, এবার আমরা সবাই মিলে চলো হায়দার আলীকে অ্যাটাক করব। ঠিক এইরকম একটা পরিস্থিতিতে, কারণ এই ঘটনাটা কেন হলো দেখো, এই সময় আরকটের নবাব যে, হ্যাঁ, তাদের সাথে মারাঠাদের একটা বিবাদ চলছিল, ঠিক আছে? আর এই হায়দার অলরেডি হ্যাড টেরিটোরিয়াল ডিসপিউটস উইথ দ্য নবাব আরকট অ্যান্ড দ্য ডিফেন্স উইথ মারাঠাস। তাহলে হায়দার আলীর নবাবের, আরকটের নবাবের সাথে মারাঠাদের সাথে তো অলরেডি বিবাদ ছিলই। এইরকম একটা পরিস্থিতিতে তাহলে ইংরেজদের পক্ষে কারা কারা চলে আসছে একবার ভাবো। এইখানে ইংরেজদের পক্ষে হায়দ্রাবাদের নিজাম চলে আসছে, আরকটের নবাব চলে আসছে, মারাঠা চলে আসছে। এরা সবাই মিলে এবার হায়দার আলীর দিকে যখন অগ্রসর হচ্ছে, তখন কি হচ্ছে? চেঞ্জিং অ্যালায়েন্স এই জায়গায়, এই জায়গাটা একটু বোঝো। তাহলে কি হলো? একটু আগের স্লাইডে আমরা দেখলাম যে ইংরেজরা হায়দ্রাবাদের নিজামের সঙ্গে, মারাঠাদের সঙ্গে, আরকুটের নবাবের সাথে অ্যালায়েন্স করছে যে এরা ইংরেজদের পক্ষে হয়ে হায়দার আলীর বিরুদ্ধে লড়বে। তাহলে নিজাম, মারাঠা, ইংলিশ অ্যালাইড টুগেদার আগেনস্ট হায়দার আলী, এটুকুন বুঝলাম। কিন্তু এই ঘটনা যখন হায়দার আলী জানতে পারলো যে নিজাম, মারাঠা, ইংরেজ সব একজোট হয়েছে, তাহলে এক কাজ করতে হবে। হায়দার তখন কি করলো? হায়দার তার ডিপ্লোম্যাটিক স্কিলটাকে ইউজ করলো। যখন মারাঠারা, এই অ্যালায়েন্স যখন এদের মধ্যে চলছে, তখন মারাঠারা আগে থেকেই অ্যাটাক করতে চলে গেছে। ভালো করে শোনো, কারা কারা অ্যালায়েন্স করেছে? হায়দ্রাবাদের নিজাম, মারাঠা আর ইংরেজ, এরা তিনজন। এবার এই তিনটে অ্যালায়েন্স করেছে বটে, কিন্তু মারাঠারা আগে গেছে অ্যাটাক করতে হায়দার আলীকে। তো যখন হায়দার আলীকে মারাঠারা অ্যাটাক করতে গেছে, তখন হায়দার আলী মারাঠাদেরকে বলছে, আরে মশাই, অ্যাটাকের কি দরকার? ভালোভাবে বললেই তো টাকা দিয়ে দিই, অ্যাটাক করতে হবে কেন? আমরা দেশীয় মানুষ, আমরা বন্ধু বন্ধু। এইভাবে সে তার ডিপ্লোম্যাটিক স্কিলকে কাজে লাগিয়ে মারাঠাদেরকে কিছু টাকা দিয়ে তাদেরকে নিউট্রাল করে দেয়। মারাঠারা নিউট্রাল হয়ে গেল। এবার পড়ে আছে নিজাম আর আছে ইংরেজ। এবার সে কি করে? সে বলছে কি, আর একটা প্রমিসিং টু শেয়ার কনকার টেরিটরিজ উইথ নিজাম। এবার নিজামকে বলছে, দেখো ভাই, তোমাদের থেকে, তোমার প্রপার্টি নর্দার্ন সার্কাস, সেই নর্দার্ন সার্কাস তোমাদের থেকে ইংরেজরা নিয়ে নিয়েছে। তাও ওটা কার থেকে নিয়েছে? সেটা নিয়েছে হচ্ছে ওই মোগল সম্রাটের কাছ থেকে, যে এলাহাবাদে বসে আছে। তাহলে তোমাদের সম্পত্তি যে ইংরেজ কেড়ে নিল, সেই ইংরেজের সাথেই তুমি জোট বেঁধেছো আমাকে মারার জন্য। এইটা যখন নিজামকে হায়দার আলী পারসুয়েড করলো, বোঝালো, তখন নিজামও তার দল বদল করে নিল। তাহলে যেখানে দল ছিল নিজাম, মারাঠা, ইংরেজদের, সেই জায়গায় হায়দার আলী তার ডিপ্লোম্যাটিক স্কিলসকে কাজে লাগিয়ে মারাঠাদেরকে নিউট্রাল করে দিল, নিজামকে নিজের পক্ষে নিয়ে আসলো, এবং একসাথে মিলে হায়দার আলী, নিজাম, এরা সবাই মিলে আরকটের নবাবকে অ্যাটাক করলো। বুঝতে পারছো? তাহলে এই তার ডিপ্লোম্যাটিক স্কিলস। এই ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে, আমরা আগের দিন এই গল্পটা কিভাবে ফার্স্ট অ্যাংলো মাইসুর ওয়ার শুরু হচ্ছে, এটা আমরা কিন্তু আলোচনা করেছি। এবার আসো এখানে, ফার্স্ট অ্যাংলো মাইসুর ওয়ার 1767 থেকে 69 পর্যন্ত হয়েছে। এখানে কি হলো? The war continued for a year and a half without any conclusion. অর্থাৎ প্রথম ইঙ্গো-মহীশূর যুদ্ধে কোনো ধরনের কনক্লুশন আসে না। হায়দার তার স্ট্র্যাটেজিকে পরিবর্তন করে, হ্যাঁ, এবং সে
কোথায় পৌঁছে যায় অ্যান্ড সাডেনলি অ্যাপিয়ার্ড বিফোর দ্য গেটস অফ মাদ্রাজ, এবং সে মাদ্রাজের কাছে চলে যায়। অর্থাৎ একটা কথা মাথায় রাখতে বলেছিলাম আমি যে ইংরেজদের সেই সময়ে মাদ্রাজটা ছিল সেন্টার পয়েন্ট, মানে ইংরেজরা আর যা কিছু হয়ে যায় যাক, কিন্তু মাদ্রাজকে নিয়ে কখনো কম্প্রোমাইজ করবে না, এরকম একটা সিচুয়েশন। তো এই মুহূর্তে কি হলো, হায়দার আলী একদম মাদ্রাজের গেটে গিয়ে পৌঁছে গেছে এই ফার্স্ট অ্যাংলো মাইসুর ওয়ারে। There was complete chaos and panic at Madras, forcing the English to conclude a very humiliating treaty with Hyder Ali on 4th April 1769. এবং এই সময় ইংরেজরা দেখলো যে এই মুহূর্তে আমি হায়দারের সাথে যুদ্ধে যেতে পারবো না। কেন? কারণ এই সময় যদি হায়দারের সাথে যুদ্ধে যাই, যদি আমাদের পরাজয় ঘটে এখানে, তাহলে মাদ্রাজ আমাদের হাতছাড়া হয়ে যাবে। তাই ইংরেজরা বুদ্ধি কাটিয়ে বলল, হাতে পায়ে ধরে বলল, না ভাই যুদ্ধ করার দরকার নেই। একটা হিউমিলেটিং ট্রিটি তারা হায়দারের সাথে স্বাক্ষর করলো 1769-এর 4th এপ্রিল, এবং এটাকে আমরা ট্রিটি অফ মাদ্রাজ বা মাদ্রাজের চুক্তি বলে জানি। এই ট্রিটিতে কি বলা হলো যে দ্য ট্রিটি প্রোভাইডেড ফর দ্য এক্সচেঞ্জ অফ প্রিজনার্স অ্যান্ড মিউচুয়াল রেস্টিটিউশন অফ দ্য কনকোয়েস্ট, অর্থাৎ যে যার যা কিছু জয় করেছে সবাই সবাইকে ফিরিয়ে দেবে। হায়দার আলী ওয়াজ প্রমিসড দ্য হেল্প অফ দ্য ইংলিশ ইন কেস হি ওয়াজ অ্যাটাকড বাই এনি আদার পাওয়ার, এবং এটা ঠিক হলো যে ইংরেজরা হায়দার আলীকে তার বিপদে এসে তাকে সাহায্য করবে। অর্থাৎ হায়দার আলীকে যদি অন্য কোনো শক্তি অ্যাটাক করে, তাহলে সেই অ্যাটাকের সময় ইংরেজরা এসে তাকে সহযোগিতা করবে। এইটা হলো প্রথম ইঙ্গো মহীশূর যুদ্ধে মাদ্রাজের ট্রিটি স্বাক্ষর হলো। এরপর কি ঘটনা ঘটছে, দ্বিতীয় মহীশূর যুদ্ধে চলে আসো, দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ। দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধে হায়দার আলী এটা অ্যাকিউজড করলো ইংরেজদের দোষারোপ করলো কি, যে তারা যে 1769 সালে যে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল মাদ্রাজ ট্রিটি, সেই মাদ্রাজ ট্রিটিকে তারা উল্লঙ্ঘন করেছে। কিভাবে উল্লঙ্ঘন করেছে, যে ইংরেজরা তার সহযোগিতায় আসেনি। কখন? যখন 1771 সালে যখন মারাঠারা হায়দারকে অ্যাটাক করে, তখন ইংরেজরা হায়দার আলীকে সাপোর্ট করতে আসেনি। তাহলে যেহেতু চুক্তিতে ছিল যে হায়দার আলীকে যদি কেউ অ্যাটাক করে তাহলে ইংরেজরা সাপোর্টে আসবে, কিন্তু এখানে আসেনি। এই ছুতো না দিয়ে দ্বিতীয় ইঙ্গো মহীশূরের যুদ্ধ শুরু হচ্ছে। হি ফাউন্ড দ্যাট দ্য ফ্রেঞ্চ ওয়্যার মাচ মোর হেল্পফুল দ্যান দ্য ইংলিশ। সে দেখলো যে ইংরেজদের থেকে ফ্রেঞ্চরা অনেক বেশি সাহায্যকারী, অনেক বেশি সাহায্য তাকে করে। ইন মিটিং হিজ আর্মিজ রিকোয়ারমেন্ট অফ গানস, সলপিটার, লিড, অর্থাৎ তার আর্মির যা যা কিছু প্রয়োজন সেগুলো তাদেরকে সব প্রোভাইড করছে কারা? না, ফ্রেঞ্চরা। কনসিকুয়েন্টলি থ্রু মাহে, আ ফ্রেঞ্চ পজিশন অন মালাবার কোস্ট, সাম ফ্রেঞ্চ ওয়ার ম্যাটেরিয়াল ওয়াজ ব্রট টু মাইসোর। এবার মাহেতে না, মাহে যেটা ছিল ফ্রেঞ্চদের কলোনি ছিল না, মাহেতে ফ্রেঞ্চদের কলোনি ছিল মাহে, এবার যেটা মালাবার কোস্টে অবস্থিত ছিল, সেইখানে কিছু যুদ্ধের সরঞ্জাম নিয়ে আসা হলো কোথায়? মহীশূরে, সেখান থেকে। Meanwhile, the American War of Independence had broken out, in which the French were on the side of the rebels against the English. এবার এরকম একটা পরিস্থিতিতে এই ঘটনাগুলো ঘটছিল যখন আমেরিকাতে, সেই আমেরিকা যুক্তরাষ্ট্রে ব্রিটিশদের কলোনি ছিল, যেমন ভারতবর্ষ আমাদের কলোনি ছিল, তেমনি একটা সময় আমেরিকাও এই ব্রিটিশদেরই কলোনি ছিল, এই ইংরেজদেরই কলোনি ছিল। তো সেই ক্ষেত্রে আমেরিকার স্বাধীনতার যুদ্ধ যখন সেখানে শুরু হলো, তখন দেখা গেল যে ঠিক একটা মুহূর্তে এসে ইংরেজদের পরাজয় ঘটছে। আর ঠিক এই মুহূর্তে ইংরেজদেরকে যাতে ধূলিসাৎ করে দেওয়া যায়, তাই ফ্রেঞ্চ আমেরিকানদের পক্ষ নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে চলে আসলো। এইরকম একটা পরিস্থিতিতে হায়দার আলীও দেখলো যে আমার শত্রুর শত্রু যে, তার সঙ্গে মিত্রতা করতে হবে। সেই সূত্রে ফ্রেঞ্চদের সাথে সে তার শত্রুতা তৈরি করলো। কেন? কারণ সে ইংরেজদেরকে, তার কোনোভাবে ইংরেজদেরকে টলারেট করতে পারতো না টিপু সুলতান। দে দেয়ারফর ট্রাই টু ক্যাপচার মাহে, তারপর তারা মাহেকে ক্যাপচার করতে চেষ্টা করলো, হুইচ হায়দার রিগার্ডেড টু বি আন্ডার হিজ প্রোটেকশন, এবং যেটাকে হায়দার আলী বলল যে তার অসম্মান করা হয়েছে, কারণ মাহে যেহেতু ফ্রেঞ্চ কলোনি, তার প্রোটেকশনের দায়িত্ব হায়দার আলীর। তাই ইংরেজরা যখন মাহে অ্যাটাক করলো, তখন হায়দার আলী মনে করলো যে এটা আমার উপর অ্যাটাক হয়েছে, কারণ ফ্রেঞ্চ আমার বন্ধু আর তাদের কলোনিতে ইংরেজরা এসে অ্যাটাক করেছে। হায়দার আলী considered the English attempt to capture Mahe a direct challenge to his authority. এই লাইনটা বুঝতে পারছো? তাহলে হায়দার আলী এটা ধরে নিল যে ইংরেজদের যে মাহে ক্যাপচার করার যে চেষ্টা, সেটা তার কর্তৃত্বের উপরে সরাসরি চ্যালেঞ্জ।
আর এইভাবেই শুরু হয়ে গেল আমাদের সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ার। কি ঘটনা ঘটলো, কোর্স অফ ওয়ার কি? হায়দার ফরগেট অ্যান অ্যান্টি ইংলিশ অ্যালায়েন্স। হায়দার একটা অ্যান্টি ইংলিশ অ্যালায়েন্স তৈরি করেছিল, কাদের সাথে? মারাঠার সাথে, নিজামের সাথে। হি ফলোড ইট আপ বাই অ্যান অ্যাটাক ইন দ্য কর্ণাটিক, ক্যাপচারিং আরকট অ্যান্ড ডিফিটিং দ্য ইংলিশ আর্মি আন্ডার কর্নেল ভেলি ইন 1781। তো এই ঘটনা আমরা কিন্তু আগের কোন একটা ক্লাসে বিষয়টি নিয়ে পুরো আলোচনা করেছি। In the meantime, the English under Sir Ayerkut detached both the Marathas and Nizam from Haidar's side, but the undeterred Haidar faced the English boldly, only to suffer a defeat at Porto Novo in November 1781. এবং মনে রাখবে যে 1781-তে তারা সেই আরকটের যুদ্ধ হলো, কারা কার সাইড নিয়েছিল, এই গল্পটা কি তোমাদের মনে আছে? দেখবা প্রিভিয়াস ক্লাসে আমি এই বিষয়টাকে তোমাদেরকে সুন্দর করে বলেছিলাম, একবার প্রিভিয়াস ক্লাস দেখে নিও। হ্যাঁ, চলো আজকে অনেকটা তো আমরা আগে যাব না। তো এটাতে কি হলো, হায়দার আলীর কিন্তু প্রোটোনোভোতে আর 1781-তে কিন্তু পরাজয় হলো আয়ারকুটের হাত ধরে। However, he regrouped his forces and defeated the English and captured their commander ব্রেথওয়েট, এবং ব্রেথওয়েটকে তারা অ্যাটাক করে নিল, মানে ক্যাপচার করে নিল ইংলিশ কমান্ডারকে। আর এই ব্রেথওয়েটকে যখন তারা ক্যাপচার করে নিল, তখন ম্যাঙ্গালোরের চুক্তি স্বাক্ষরিত হলো 1782 খ্রিস্টাব্দে। এবং এক মিনিট শোনো, এই যে যখন এই সেকেন্ড অ্যাংলো মাইসুর ওয়ার যখন হচ্ছে, তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে না হায়দার আলীর মৃত্যু হয়, এবং পরবর্তীকালে এই যুদ্ধটাকে তার ছেলে টিপু সুলতান ক্যারি ফরওয়ার্ড করে। অর্থাৎ হায়দার আলী ক্যান্সার হওয়ার কারণে 1782-তে তার মৃত্যু হয়। নাও টিপু সুলতান ক্যারিড অন দ্য ওয়ার ফর 1 year উইদাউট এনি পজিটিভ আউটকাম, যদিও তার কোনো পজিটিভ আউটকাম আসেনি। ফেড আপ উইথ অ্যান ইনক্লুসিভ ওয়ার, বোথ সাইডস অপটেড ফর পিস। তাদের কেউ একবার, মানে এখানে কারো জয় হলো কারো পরাজয় হলো এটা বলা যাবে না, দুই পক্ষই সেম সেম ছিল। তো যার কারণে তারা নিজেদের মধ্যে শান্তি স্থাপন করলো। 1784-তে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হলো। এবং এইখানে কি হলো যে আন্ডার হুইচ ইচ পার্টি গেভ ব্যাক দ্য টেরিটরিজ ইট হ্যাড টেকেন ফ্রম দ্য আদার, অর্থাৎ এখানে যে যার প্রপার্টি যতটুকুন ক্যাপচার করে নিয়েছে সে তাকে ফিরিয়ে দেবে। ইংরেজরা টিপুকে ফিরিয়ে দেবে, টিপু ইংরেজদেরকে ফিরিয়ে দেবে যার যা প্রপার্টি আছে। তাহলে প্রথমটাতেও একই ঘটনা ঘটলো, দ্বিতীয়টাতেও একই ঘটনা ঘটলো। এবার চলে আসো থার্ড অ্যাংলো মাইসুর ওয়ার। থার্ড অ্যাংলো মাইসুর ওয়ারে দেখতে পাচ্ছ যে টিপু সুলতান এবং ট্রাভাঙ্কোরের রাজা, এই দুজনের মধ্যে একটা ডিসপিউট তৈরি হলো। ট্রাভাঙ্কোর হ্যাড পারচেজড জালকোট্টাল অ্যান্ড কান্নোর ফ্রম দ্য ডাচ ইন দ্য কোচিন স্টেট। তখন কোচিন রাজ্য থেকে, যেখানে ডাচদের আধিপত্য ছিল, সেখান থেকে ট্রাভাঙ্কোরের রাজা জালকোট্টাল আর কন্নোরকে কিনে নিয়েছিল। যেহেতু কোচিন যেহেতু টিপুর সামন্ত রাজা ছিল, সামন্ত ফিডেটারি যেহেতু তারা ছিল, সেই জন্য টিপু বলল যে এই যে কেনাবেচা ট্রাভাঙ্কোর করলো, এটা নিশ্চিত রূপে তার সভরেনিটি এর উপরে হামলা হয়েছে, তার যে সভরেন রাইটস তার উপরে হামলা হচ্ছে, মেনে নিল। এই মুহূর্তে দাঁড়িয়ে টিপু সুলতান কি করলো, ট্রাভাঙ্কোরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল। ওকে, যুদ্ধ ঘোষণা করলো 1790-তে যে ভাই ট্রাভাঙ্কোর, কোচিন হচ্ছে আমার প্রপার্টি, কোচিনে যে রাজা রয়েছে সে আমার ফিডেটারি কিং, তাহলে সেই ক্ষেত্রে তুমি তাদের সম্পত্তি ডাচেদের থেকে তুমি কিনবে ঠিক কথা, কিন্তু ডাচরা যাদের মধ্যে রয়েছে কোচিন, সে তো আমার ফিডেটারি শাসক, তাহলে তুমি আমার সভরেন কিংডমের মধ্যে এসে কেন এই সমস্ত ঝামেলা করছো? এই জন্য টিপু সুলতান ট্রাভাঙ্কোরের বিরুদ্ধে 1790-তে কি করলো না, যুদ্ধ ঘোষণা করলো। আর এই মুহূর্তে ট্রাভাঙ্কোর কি করবে? এই মুহূর্তে ট্রাভাঙ্কোর গিয়ে ইংরেজদের কাছে গিয়ে বলল ভাই বাঁচাও, আর টিপু সুলতান আমাদেরকে অ্যাটাক করেছে, তোমরা আমাকে বাঁচাও। এইভাবে থার্ড অ্যাংলো মাইসুরের ওয়ারটা শুরু হলো। 1790 সালে টিপু ইংরেজ জেনারেলকে মিরোজকে হারিয়ে দিল, পরাজয় করে দিল। 1791 সালে কর্নওয়ালিস ক্ষমতায় আসলো, এবং কর্নওয়ালিসের লিডারশিপে দেখা যাচ্ছে একটা বিরাট বড় আর্মি আম্বুরে এবং ভেলোর, হ্যাঁ, যে এইখানে এসে তাদের কি হলো যে তারা ব্যাঙ্গালোরকে ক্যাপচার করে নিল। ওকে, এবং এইখানেই তাদের শ্রীরঙ্গপত্তমের
চুক্তি স্বাক্ষর করতে হবে, কারণ এই সময় ইংরেজরা কিন্তু বিরাট প্রভাবের সাথে লর্ড কর্নওয়ালিসের নেতৃত্বে কিন্তু আম্বর, ভেল্লোর থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত পুরো জায়গাটাকে ইংরেজরা কিন্তু ক্যাপচার করে নিয়েছিল 1791 এর মাঝখানে মধ্যে মার্চ মাস পর্যন্ত। তো এই সময় শ্রীরঙ্গপত্তমের চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। কোয়েম্বাটুর ফেল টু দেম, কোয়েম্বাটুর তাদের পক্ষে পড়লো, বাট দে লস্ট ইট এগেন, যদিও তারা এটা আবার পরবর্তীকালে হেরে গিয়েছিল। অ্যান্ড অ্যাট লাস্ট উইথ দ্য সাপোর্ট অফ দ্য মারাঠাস অ্যান্ড দ্য নিজাম, দ্য ইংলিশ অ্যাটাকড শ্রীরঙ্গপত্তম ফর দ্য সেকেন্ড টাইম। আবার নিজাম আর মারাঠাদের সহযোগিতা নিয়ে ইংরেজরা কিন্তু এই শ্রীরঙ্গপত্তমকে আবার নিজেদের কবজার মধ্যে নিয়ে চলে এসেছিল। টিপু অফার্ড সিরিয়াস অপোজিশন, বাট দ্য odds were against him. Consequently, he had to pay heavily under the Treaty of Srirangapattam. এবং এই শ্রীরঙ্গপত্তমের সন্ধিতে টিপুকে প্রচুর পরিমাণে উপঢৌকন টাকা পয়সা ইংরেজদেরকে দিতে হয়েছিল। নাও Treaty of Srirangapattam কি? Under this Treaty of 1792, nearly half of Mysorean territory was taken over by the victors. অর্থাৎ প্রায় মহীশূরের যে অর্ধেকের বেশি প্রপার্টি তারা কিন্তু ইংরেজরা নিয়ে নিয়েছিল এই চুক্তি অনুসারে। বারামাল, দিন্দুগাল, মালাবার এটা ইংরেজদের কাছে চলে গিয়েছিল। মারাঠাদেরকে তারা তুঙ্গভদ্রা নদীর আশেপাশের কিছু অঞ্চল দিয়েছিল, and its tributaries, and the Nizam acquired the areas from the Krishna to beyond the Pennar. এবং কৃষ্ণা এবং পেন্নার নদী ছাড়িয়ে যে জায়গাটা সেটা নিজামকে দেওয়া হয়েছিল হায়দ্রাবাদকে, আর তুঙ্গভদ্রা নদী এবং তার ট্রিবিউটারি নদীর আশেপাশের যে প্রপার্টি সেটা মারাঠাদেরকে দেওয়া হয়েছিল, আর ব্রহ্মহল আর বারামহল, দিন্দুগাল, মালাবার এগুলো ইংরেজদের কাছে চলে গেছিল। অর্থাৎ ইংরেজ, মারাঠা আর এই নিজাম। তো আমরা যখন মারাঠাদেরকে পড়বো তখন দেখবে যে এইখানে একটা কাহিনী ঘটবে। এই যে মারাঠার ইংরেজদের পক্ষেও নিয়ে লড়াই করলো না বালাজি বাজিরাও সেকেন্ডের হাত ধরে, এইটা কিন্তু মারাঠাদের যে অন্য যে পরিবারগুলো ছিল, পেশোয়া পরিবারগুলো ছিল, তারা কিন্তু এটাকে ভালো চোখে নেবে না। হ্যাঁ, এই বিষয়টাকে আমরা দেখবো একটু পরে। বিসাইডস আ ওয়ার ড্যামেজ অফ 3 crore rupees। হ্যাঁ, এবং ইংরেজরা টিপুকে বলল, দেখো ভাই, এই যুদ্ধ করতে গিয়ে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য তোমায় 3 কোটি টাকা আমাদের দিতে হবে। কত টাকা দিতে হবে? 3 কোটি টাকা। এবার টিপু বলল, দেখুন আমার কাছে তো এখন 3 কোটি টাকা নেই। তাহলে বললো কি করা যায় তাহলে? ইংরেজরা বললে, কাজ করো, 3 কোটি টাকা যদি তোমার কাছে এখন না থাকে তাহলে তুমি আমাকে হাফ দাও, এখন হাফ, অর্থাৎ 1.5 কোটি টাকা এখন আমাকে দিয়ে দাও, আর পরে 1.5 কোটি টাকা দেবে। এবার টিপু বলছে যে পরে 1.5 কোটি টাকা আমি কিন্তু এক কিস্তিতে দিতে পারবো না। বলছে তাহলে তুমি 75 করে 2 কিস্তিতে দিও, অর্থাৎ 75 লাখ করে 2 কিস্তিতে দিও। এবার ইংরেজরা বলছে, দেখো তোমার মুখের কথায় আর কি দাম আছে, তুমি এটা পরে আমাদের যে দেবে এটা তো বিশ্বাস করা যায় না। তাহলে এক কাজ করো টিপু, তোমার যে 2টো ছেলে আছে 2টো ছেলেকে আমাকে দিয়ে দাও। এই সময় ইংরেজরা টিপু সুলতানের 2টো ছেলেকে হোস্টেজ করে নিয়ে যায় তাদের কাছে, এবং এক একটা ছেলের দাম রাখা হয় 75 লাখ করে। অর্থাৎ বাকি তাদের 1.5 লক্ষ টাকা যখন টিপু সুলতান দেয় তখন সেই ছেলে দুটোকে তারা ইংরেজরা ছাড়ে। এরকম একটা পরিস্থিতি হয় এই ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম। এখানে একটা ভিউ আছে। এই যুদ্ধ সম্পর্কে লর্ড কর্নওয়ালিস একটা কথা বলেছিল, এটা পরীক্ষায় জিজ্ঞেস করেছে বলে আমি এটাকে রেখেছি। জিজ্ঞেস করেছিল, we have crippled our enemy effectively without making our friends too formidable. ওকে, এই বক্তব্যটি কার বলে প্রশ্ন করেছিল। তো মনে রাখবা যে এই যে ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম এরই রেজাল্ট হিসেবে একটা সময় লর্ড কর্নওয়ালিস এই মন্তব্য করেছিল। চলো নাও এবার আসে 4th অ্যাংলো-মাইসুর ওয়ার, দ্যাট ইজ 1799, 1799 তে। The English as well as Tipu Sultan used the period 1792 to 1799 to recoup their losses. অর্থাৎ ইংরেজ এবং টিপু সুলতান দুজনেই কিন্তু বেশ নিজেদেরকে গুছিয়ে নিচ্ছিল যে কিভাবে তাদের সেই পুরনো হারিয়ে যাওয়া গৌরব আবার ফিরিয়ে আনা যায়। টিপু fulfilled all the terms of the Treaty of Srirangapattam and got his sons released. টিপু তার শ্রীরঙ্গপত্তমের যা যা চুক্তি ছিল সবগুলো ফুলফিল করেছিল, যার কারণে তার ছেলেদেরকে সে মুক্ত করে এনেছিল। 1796 সালে তোমার যে ওয়াডেয়ার ডাইনেস্টির যে হিন্দু রুলার তার যখন মৃত্যু ঘটলো,
Tipu refused to place Wadiar's minor son on the throne and declared himself Sultan. তখন টিপু সুলতান সেই ওয়াডিয়ারদের যে যে মাইনর ছেলে, হিন্দু রাজা বা হিন্দু কিংডম যেটা মাইসুরে ছিল, তার ছেলেকে সিংহাসন দিতে রাজি হলো না এবং সে তাকে সরিয়ে দিয়ে নিজেকে সে মানে ইন্ডিপেন্ডেন্ট সুলতান হিসাবে দাবি করলো। He also decided to avenge his humiliating defeat and the terms put by Treaty of Srirangapattanam, এবং তার সাথে সাথে সে মাথার মধ্যে এই প্ল্যান করছিল যে শ্রীরঙ্গপত্তমের চুক্তিতে যে অপমান আমাকে করা হয়েছে এর প্রতিশোধ আমাকে নিতে হবে। 1798 সালে লর্ড ওয়েলেসলি ক্ষমতায় আসলো লর্ড কর্নওয়ালিসের পরে। সাকসিডেড জন শোর্স অ্যাজ দ্য নিউ গভর্নর জেনারেল, অ্যান ইম্পেরিয়ালিস্ট to the core. Wellesley was concerned about Tipu's growing friendship with the French. Wellesley টিপুর এই যে ফ্রেঞ্চদের সাথে যে গ্রোয়িং ফ্রেন্ডশিপ, এটা দেখে খুবই হতচকিত হয়েছিল। কারণ দেখো এর মধ্যে টিপু ফ্রেঞ্চদের যে জ্যাকোবিন ক্লাব তার মেম্বার হয়ে গেছিল। সে তোমার ফ্রিডম ট্রি অফ ফ্রিডম, হ্যাঁ, সেটা রোপণ করেছিল তোমার শ্রীরঙ্গপত্তমে, হ্যাঁ, যে স্বাধীনতার বৃক্ষ সে রোপণ করেছিল এই ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তমের এই হিউমিলিয়েশনকে ভুলবার জন্য। তো এটা ইংরেজরা কখনোই এটা স্বাভাবিকভাবে গ্রহণ করেনি এবং পরবর্তীকালে দেখা যাবে যে তাকে বাধ্য করা হচ্ছিল যে লর্ড ওয়েলেসলি আনা যে সাবসিডিয়ারি অ্যালায়েন্স সেইটা যাতে সে সাইন করে। সো দ্য চার্জশিট আগেনস্ট টিপু মেনশনড দ্যাট হি ওয়াজ প্লটিং আগেনস্ট দ্য ইংলিশ with the Nizam and the Marathas, and that he had sent emissaries to Arabia, Afghanistan, Kabul, and Jamansa. He also as also to Isles of France, that is Mauritius, Versailles, with with treasonable intent. অর্থাৎ এইখানে ইংরেজরা টিপুর বিরুদ্ধে একটা অভিযোগ আনলো যে টিপু সুলতান ইংরেজদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে নিজাম এবং মারাঠাদের সাথে যুক্ত হয়ে, এবং তার সাথে সাথে টিপু সুলতান আরবে তার দূত পাঠাচ্ছে, আফগানিস্তানে তার দূত পাঠাচ্ছে, কাবুলে জামান শাহর সাথে তার সম্পর্ক বিল্ড আপ করছে, এবং ফ্রেঞ্চদের যে মরিশাসে বা ভার্সাইলসে যে কলোনি রয়েছে সেই জায়গাগুলোতে সে তার সখ্যতা তৈরি করছে। তো এগুলো তো ইংরেজদের জন্য একটা থ্রেট ছিল। সেই কারণে ইংরেজরা টিপু সুলতানের বিরুদ্ধে একটা চার্জ আনলো এবং সে বলল যে টিপুস এক্সপ্লানেশন ডিড নট স্যাটিসফাই ওয়েলেসলি, কিন্তু এই বিষয়ে টিপু সুলতান যে সাফাই দিয়েছিল ইংরেজদের সেটা ওয়েলেসলির পছন্দ হয়নি। আর এই সূত্র ধরেই আমাদের শুরু হচ্ছে থার্ড অ্যাংলো মাইসুর ওয়ার। ওকে, ফোর্থ অ্যাংলো মাইসুর ওয়ার শুরু হচ্ছে। তো এখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে 1799 সালের 17 এপ্রিল এই যুদ্ধ শুরু হচ্ছে এবং 1799 সালের 4 মে এই যুদ্ধ শেষ হচ্ছে এবং এইখানে টিপু সুলতানেরও মৃত্যু হচ্ছে। টিপু ওয়াজ ডিফিটেড ফার্স্ট বাই জেনারেল স্টুয়ার্ট অ্যান্ড দেন বাই জেনারেল হ্যারিস। ইংরেজদের দুজন সেনাপতি জেনারেল স্টুয়ার্ট এবং জেনারেল হ্যারিস দুজনের কাছেই টিপু সুলতান পরাজিত হচ্ছে এবং এই যুদ্ধে লর্ড ওয়েলেসলির ভাই আর্থার ওয়েলেসলি সেও কিন্তু বিশেষ ভূমিকা নিয়েছিল এই যুদ্ধে। দ্য ইংলিশ ওয়ার আগেন হেল্পড বাই দ্য মারাঠাস অ্যান্ড নিজাম, এবং আবারও সেই ইংরেজদেরকে মারাঠারা এবং নিজামরা হেল্প করেছিল। দ্য মারাঠাস হ্যাড বিন প্রমিসড হাফ অফ দ্য টেরিটরি অফ টিপু, কারণ মারাঠাদেরকে বলা হয়েছিল যে তোমরা যদি আমাকে আসো টিপুকে পরাজিত করতে, তাহলে টিপু হেরে গেলে টিপুর অর্ধেক প্রপার্টি তোমাদেরকে দিয়ে দেব। আর নিজাম ইতিমধ্যেই সাবসিডিয়ারি অ্যালায়েন্স কিন্তু সাইন করে নিয়েছে। এই যুদ্ধের মধ্যে নিজাম অলরেডি ইংরেজদের সাবসিডিয়ারি অ্যালায়েন্স সাইন করে ফেলেছে এবং মারাঠারা স্বাধীনভাবে ছিল। মারাঠারাও পরে করে ফেলবে সাইনগুলো যখন আমাদের মৃত্যু হয়ে যাবে, ঠিক আছে, দেখবো আমরা মারাঠাতে গিয়ে। তো সেই হিসাবে এই টিপুর পরাজয় ঘটলো। টিপু laid down his life fighting bravely. His family members were interned at Vellore and his treasures were confiscated by the English. তার যা কিছু সম্পদ ছিল সেটা ইংরেজরা নিয়ে নিল। ইংলিশ এবার টিপু সুলতানের পতন যখন হলো তখন মহীশূরে যে ওই যে ওয়াডেয়ার বংশ ছিল, সেই ওয়াডেয়ার বংশের যে একটা হিন্দু রাজার একটা ছেলে ছিল, মানে একটা বয়,
মাইনর বয়, তাকে এনে মাইসুরের রাজসিংহাসনে বসালো এবং তাকে দিয়ে সাবসিডিয়ারি অ্যালায়েন্স সাইন করলো, এবং এইভাবে দেখা যাচ্ছে যে মহীশূর ইংরেজদের অধীনে চলে গেল। বোঝা গেছে? তাহলে টিপু সুলতানের মৃত্যুর পর কি হচ্ছে? টিপু সুলতানের মৃত্যুর পর ইংরেজরা ওই ওয়াডেয়ার বংশের কোন একটা মাইনর ছেলেকে মহীশূরের সিংহাসনে বসাচ্ছে এবং তাকে দিয়ে তোমার সাবসিডিয়ারি অ্যালায়েন্স সাইন করিয়ে নিচ্ছে। ওকে, নাও, এবং এই ছেলেটার বয়স কত? 5 বছর ছিল মনে হয়, আমি বয়সটা ভুলে যাচ্ছি কত বয়স ছিল, ওরকমই ছিল 5 বছর বা 10 বছর এরকম বয়স ছিল। তাকে দিয়ে এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স সাইন করিয়ে মাইসুরকে তারা নিজেদের মধ্যে এনেছিল। এবং পরবর্তীকালে তোমরা যখন মারাঠা দেখবা, হ্যাঁ, মারাঠাদের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনাটাই ঘটবে। শিবাজি মহারাজের কোন একটা বংশের, শিবাজি মহারাজের মানে পরম্পরা থেকে একটা ছেলেকে, হ্যাঁ, প্রতাপ, রানা নামটা ছিল প্রতাপই ছিল, যাই হোক আমাদের নোটে এটা আছে, আমি পড়তে পড়তে বলবো পরে, তাকে দিয়ে সাইন করে নিয়েছিল সাবসিডিয়ারি অ্যালায়েন্স। ওকে, নাও এখানে টিপু সুলতান সম্পর্কে আমাদের কয়েকটা কথা জানতে হবে। টিপু সুলতান 1750 সালে জন্মগ্রহণ করেছিল হায়দার আলী আর ফাতিমার সংসারে। সে দেখো, হায়দার আলী যেহেতু নিজে আনএডুকেটেড ছিল, তাই সে চেয়েছিল তার ছেলে যাতে শিক্ষিত হয়, তাই টিপু সুলতানকে তিনি খুব শিক্ষিত করেছিলেন। এবং টিপু সুলতান আরব, পার্সিয়ান, কানারিজ, তারপর উর্দু, এই কয়টা ভাষাতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতো। টিপু ওয়াজ আ গ্রেট ওয়ারিয়র, হ্যাঁ, সে একজন বিশেষ যোদ্ধা ছিল। হি ওয়াজ নোন অ্যাজ দ্য টাইগার অফ মাইসুর, এবং তাকে না মাইসুরের বাঘ বা টাইগার অফ মাইসুর বলা হয়। এবং সে এফিসিয়েন্ট, তার মিলিটারি ফোর্সকে এফিসিয়েন্ট রাখার জন্য সবসময় নজর রাখতো। হি অর্গানাইজড হিজ আর্মি অন দ্য ইউরোপিয়ান মডেল, সে ইউরোপিয়ান মডেলে তার আর্মিকে সাজিয়েছিল, হ্যাঁ, উইথ পার্সিয়ান ওয়ার্ডস অফ কমান্ড, এবং তার সৈন্যবাহিনীতে যে কমান্ডসগুলো দেওয়া হতো সেটা পার্সিয়ান ভাষায় দেওয়া হতো। Though he took the help of the French officers to train his soldiers, he never allowed them to develop into a pressure group. খুব ইম্পর্টেন্ট, ফ্রেঞ্চের থেকে তারা সহযোগিতা নিত, ফ্রেঞ্চ অফিসারকে দিয়ে তার আর্মিদেরকে সে ট্রেন করাতো, কিন্তু তাদেরকে কখনোই নাক গলাতে দিত না, অর্থাৎ তাদের কখনো প্রেশার গ্রুপে সে ক্রিয়েট করেনি, অর্থাৎ তাদেরকে দূরে দূরে রাখতো, কিন্তু যতটুকু নেওয়ার নিত, কিন্তু নিজের কাজে হস্তক্ষেপ করতে দিত না। লাইক হিজ ফাদার, তার বাবার মতোই টিপু রিয়ালাইজড দ্য ইম্পর্টেন্স অফ নেভাল ফোর্স। টিপু নেভাল ফোর্সের যে কতটা গুরুত্ব সেটা অনুভব করতে পেরেছিল, যার কারণে 1796 সালে সে বোর্ড অফ অ্যাডমিরালিটি গঠন করেছিল, বোর্ড অফ অ্যাডমিরালিটি, এবং তার সাথে সে 22টা যুদ্ধ জাহাজ নির্মাণ করেছিল এবং 20টি বড় বড় ফ্রিগেটস নির্মাণ করেছিল, 3টি ডকইয়ার্ডস তৈরি করেছিল। কোথায় কোথায়? একটা হচ্ছে তোমার ম্যাঙ্গালোরে, একটা হচ্ছে ওয়াজেদাবাদে, আর একটা হচ্ছে মলিদাবাদ। ওয়াজেদাবাদ, মলিদাবাদ, ম্যাঙ্গালোর, এই 3টে জায়গায় তিনি ডকইয়ার্ড নির্মাণ করেছিলেন যেখানে যুদ্ধ জাহাজগুলো তৈরি হতো। হাউএভার হিজ প্ল্যানস ডিড নট ফ্রুক্টিফাই, তার প্ল্যানগুলো সফল হয়নি। টিপু ওয়াজ দ্য প্যাট্রন অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। টিপু সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্যাট্রন ছিলেন, পৃষ্ঠপোষক ছিলেন। হি ইজ ক্রেডিটেড অ্যাজ দ্য পায়োনিয়ার অফ দ্য রকেট টেকনোলজি ইন ইন্ডিয়া। খুব গুরুত্বপূর্ণ, আমি যেটা শুরুতে বলছিলাম যে যুদ্ধক্ষেত্রে কিভাবে রকেট ইউজ করা যায়, মানে রকেট বলতে কি, গোলা বারুদের কামানের সাথে সে ওইগুলোর মাথায় না বড় বড় সরকি তীর লাগিয়ে দিত, যার মাধ্যমে ইংরেজ সৈন্যদের সে বিরাটভাবে হত্যা করেছে এই রকেট টেকনোলজি ইউজ করে। এবং মনে রাখো, ভারতবর্ষে এই যে রকেট টেকনোলজি তার হাত ধরে এসেছে, এটা আগে কখনো ছিল না, এবং পরবর্তীকালে এটা পৌঁছে গেছে কোথায়? ফ্রান্সে, নেপোলিয়নের হাতে পৌঁছেছে। নেপোলিয়নের যে যুদ্ধ বাহিনী দেখবা সেইখানেও এই রকেটের টেকনোলজি ব্যবহার হয়েছে যুদ্ধক্ষেত্রে, এবং এটা কিন্তু টিপু সুলতানের হাত ধরে সেইখানে পৌঁছেছে ফ্রেঞ্চদের মাধ্যমে। ওকে, he wrote a military manual explaining the operation of rockets, এবং তিনি কিভাবে মিলিটারি অপারেশনের জন্য কিভাবে রকেটসটাকে অপারেট করতে হবে এই বিষয় সম্পর্কে একটা ভালো করে একটা ডিটেলস বইও লিখে ফেলেছিল। হি ওয়াজ অলসো আ পায়োনিয়ার ইন ইন্ট্রোডিউসিং সেরিকালচার। খুব ভালো কথা, সেরিকালচার কিন্তু তিনি মাইসুর স্টেটে প্রথম শুরু করেছিলেন। ওকে, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এগুলো। চলো, Tipu was a great lover of democracy and a great diplomat.
He gave his support to the French soldiers at Srirangapattam and in setting up a Jacobin club in 1797 1797-তে ফ্রেঞ্চদেরকে সে জ্যাকোবিন ক্লাব তৈরি করতে দিয়েছিল শ্রীরঙ্গপত্তমে। হ্যাঁ, he ordered a salute of 2300 cannons and 500 rockets to celebrate the occasion। এবং এই জ্যাকোবিন ক্লাব যেদিন এস্টাবলিশড হয় এই দিনটাকে উদযাপন করার জন্য সে 2300 তোপ এবং রকেটের সেলামি দিয়েছিল। টিপু হিমসেলফ বিকেম আ মেম্বার অফ দ্য জ্যাকোবিন ক্লাব, সে নিজেও একজন জ্যাকোবিন ক্লাবের মেম্বার হয়েছিল। অ্যান্ড অ্যালাউড হিমসেলফ টু বি কল্ড সিটিজেন টিপু, এবং তাকে নিজেকে বলতেন সিটিজেন টিপু। হি প্ল্যান্টেড দ্য ট্রি অফ লিবার্টি অ্যাট শ্রীরঙ্গপত্তম সে ট্রি অ্যাট লিবার্টি স্থাপন করেছিল, রোপণ করেছিল। Some historians have depicted Tipu as a bigoted monarch, এবং কিছু কিছু ঐতিহাসিকদের মতে তিনি একজন বাইগোটেড মানে মানে খুবই ধর্মদ্বেষী, মানে কি বলা যেতে পারে, ধর্মদ্বেষী কথাটা ঠিক নয়, বাইগট মানে যারা কি বলে ধর্মোন্মাদ, তাকে কিন্তু একজন ধর্মোন্মাদ শাসক হিসাবেও দেখানো হয়েছে, কারণ সেই সময়ে সে কিন্তু প্রচুর পরিমাণে যারা অমুসলিম তাদের কিন্তু হত্যা করেছে সে তার শাসনকালে। This was the main view of colonial historians. This estimation of the Sultan is not fully correct. It is true that he crushed the Hindu কুর্গস অ্যান্ড নায়ার্স, সে হিন্দুদের মন্দির মঠ এগুলোকে যেমন ধ্বংস করেছে, আবার ইতিহাসে এটাও রয়েছে যে সে কি করছে, যে সমস্ত মুসলিম মোপলা যারা রয়েছে মালাবার উপকূলের মোপলা তাদেরকেও সে পানিশ করছে, তাদেরকেও সে অন্যায় তারা করলে তাদেরকেও সে কিন্তু মুসলিমদেরকেও সে পানিশ করছে। দো হি ইজ রিপোর্টেড টু হ্যাভ ডেমলিশড টেম্পলস ইন কেরালা, সে কেরালাতে অনেক যেমন মন্দিরও ধ্বংস করছে, এবং সেই জায়গাটাকে সে যখন জয় করছে সেইখানে সে আবার হিন্দু মন্দির সেটাকে আবার মানে রক্ষাও করছে, প্রোটেক্টও করছে। মানে আমি যখন ক্ষমতা নিতে যাব তখন আমার সামনে যা আসবে সব ভেঙে চুরে দেব, সে মন্দির হোক যা হোক যা হোক, কিন্তু যখন আমার ক্ষমতার মধ্যে কিছু থাকবে সেটাকে আমি রক্ষা করব, এরকম একটা ঘটনা টিপুর ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে। He sanctioned funds for the repair of the Sringeri Hindu temples within his own kingdom and sanctioned funds acha Sringeri temples and installation of the idol of goddess Sarada. Okay. The idol had been damaged during the Maratha raid in 1791. তো গডেস সারদার মূর্তি এবং তার জন্য যে শৃঙ্গেরি মন্দির সেটাও নির্মাণ করার জন্য তিনি ফান্ড স্যাংশন করেছিলেন। It is necessary not to judge characters of the past with modern yardsticks of secularism and democracy. মানে এইখানে ইতিহাসের জগতে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা। ইতিহাসের জগতে এটা গুরুত্বপূর্ণ কথা কেন বলা হচ্ছে যে কখনোই একটা ক্যারেক্টারকে জাজ করা উচিত নয় অতীতকালের কোনো ঘটনাকে বর্তমান যুগের চশমা দিয়ে, মানে অতীতের কোনো ঘটনাকে বর্তমানের চশমা দিয়ে দেখাটা ঠিক নয়, এই বক্তব্যটা রাখা হচ্ছে এখানে। টিপু despised the use of palanquins and described them as fit only for use of women and the disabled. He is also credited with beginning capitalist development at a time when feudalism was prevalent. Tipu was a man representing multiple traditions. Okay, now এই বিষয়গুলো তো এর সঙ্গে থাকবেই, এর সাথে আমরা দেখতে পাচ্ছি যে মাইসোরের ক্যাপচার অলরেডি ইংরেজরা সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মাধ্যমে করে নিল। এবার মাইসোরের পরে টিপুর পরে মাইসোরের কি অবস্থা হলো? Wellesley offered Sunda and Harpanelli districts of Mysore kingdom to the Marathas, which the latter refused. অর্থাৎ ওয়েলেসলি মারাঠাদেরকে না সুন্দা আর হারপানলি এই দুটো জেলা মারাঠাদেরকে দিতে চেয়েছিল, কিন্তু মারাঠারা এটা নেয়নি। দ্য নিজাম ওয়াজ গিভেন দ্য ডিস্ট্রিক্টস অফ গুটি অ্যান্ড গুরুমকন্ডা, অর্থাৎ নিজামকে গুটি এবং গুরুমকন্ডা এই দুটো জেলা দেওয়া হয়েছিল। দ্য ইংলিশ টুক পজিশন অফ কানাড়া, ওয়ায়নাড, তারপর তোমার কোয়েম্বাটুর, তারপর দারাপুরাম, শ্রীরঙ্গপত্তম এটা ইংরেজদের কাছে রেখেছিল, মানে বিরাট বড় পোর্শনটা ইংরেজদের কাছেই ছিল। দ্য নিউ স্টেট অফ মাইসোর ওয়াজ হ্যান্ডেড ওভার to the whole old Hindu dynasty warriors
আন্ডার আ মাইনর রুলার কৃষ্ণরাজা, আচ্ছা কৃষ্ণরাজা থার্ড, মানে ওই বাচ্চা ছেলেটির নাম হচ্ছে কৃষ্ণরাজা থার্ড। তো ওয়াডেয়ারদের যে মাইনর একটা ছেলে ছিল কৃষ্ণরাজা থার্ড, তাকে দিল এবং তার মাধ্যমে সাবসিডিয়ারি অ্যালায়েন্সটাকে সাইন করিয়ে নিল। In 1831, উইলিয়াম বেন্টিং took control over Mysore on grounds of misgovernance, এবং 1831 সালে উইলিয়াম বেন্টিং মাইসোরের এই রাজাকেও সরিয়ে দিয়ে, সবাইকে সরিয়ে দিয়ে মাইসোরকে টোটালি ইংরেজদের ক্ষমতার মধ্যে নিয়ে চলে এসেছিল 1871 সালে। যদিও পরবর্তীকালে লর্ড রিপন যখন ক্ষমতায় আসে 1881 সালে, সে এই কিংডম আবার ওয়াডেয়ারদের হাতে ফিরিয়েও দিয়েছিল। ওকে, তো এই ছিল মোটামুটি মাইসোরের কাহিনী। নাও উই আর এন্টারিং ইনটু অ্যাংলো মারাঠা স্ট্রাগল ফর সুপ্রিমেসি। অ্যাংলো মারাঠা স্ট্রাগল ফর সুপ্রিমেসি, মারাঠাদের আর ইংরেজদের কাহিনীটাকে এবার আমরা এখানে দেখতে চলেছি। নাও এখানে আমাদের দুটো দিক আছে, একটা হচ্ছে শিবাজি মহারাজের ফ্যামিলি, আর একটা হচ্ছে পেশওয়াদের ফ্যামিলি। হ্যাঁ, বিষয়টা কি হয়, শাহুজি যখন সিংহাসনে বসে, বা শাহুজি মহারাজকে যখন সিংহাসনে বসানো হবে, এরকম একটা পরিস্থিতিতে না তোমার একজন পেশওয়া তাকে সাহায্য করে, যার নাম হচ্ছে বালাজি বিশ্বনাথ। আচ্ছা, গল্পটা শুরু থেকে বলি। দেখো, ছত্রপতি মহারাজ, এখান থেকে গল্পটা শুরু হোক। ছত্রপতি মহারাজ যখন সিংহাসনে বসছে, ছত্রপতি মহারাজের মৃত্যুর পর এই সিংহাসন কে নেবে? ছত্রপতি মহারাজের দুটো ছেলে, একটা হচ্ছে সম্ভাজি মহারাজ আর একটা হচ্ছে রাজারাম। দেখো, সম্ভাজি মহারাজের জন্ম হচ্ছে 1657 সালে, আর রাজারামের জন্ম হচ্ছে 1670 সালে। তার মানে ছত্রপতি শিবাজি মহারাজের বড় ছেলেকে সম্ভাজি মহারাজ, ঠিক? এবার হিন্দু পাদপাদশাহীতে বা মারাঠা পাদপাদশাহীতে প্রিমোজেনিচারের যে কালচার সেটা ছিল। প্রিমোজেনিচার আমি বলেছি তোমাদেরকে যে রাজার বড় ছেলে রাজা হবে, রাজার মৃত্যুর পর রাজার যে বড় ছেলে সে রাজা হবে। তো সেই সূত্রে ছত্রপতি মহারাজের মৃত্যুর পর সম্ভাজি মহারাজ সিংহাসনে বসে, মারাঠা সিংহাসনে। এবার সম্ভাজি মহারাজের যখন সম্ভাজি মহারাজ, তুমি জানো যে সম্ভাজি মহারাজকে অরঙ্গজেব চেষ্টা করেছিল মুসলিম ধর্মে কনভার্ট করানোর জন্য। যেহেতু সম্ভাজি মহারাজ ইসলাম অ্যাকসেপ্ট করেনি, তাই অরঙ্গজেব তাকে প্রচণ্ড যন্ত্রণা দিয়ে, প্রচণ্ড কষ্ট দিয়ে কিন্তু সম্ভাজি মহারাজকে অরঙ্গজেব হত্যা করেছিল। এবং হত্যা করার পর তার যে স্ত্রী এবং পুত্র, হ্যাঁ, তাকে সে অ্যারেস্ট করে। ওকে, অ্যারেস্ট করে নেয়। অ্যারেস্ট করার পরে কেন, তাকে যাতে প্রেসারে রাখা যায়, কিন্তু তা সত্ত্বেও সে মানে সম্ভাজি মহারাজ সেই ধর্ম গ্রহণ করেনি। তো সম্ভাজি মহারাজের পর তার ছেলে হয় হচ্ছে শাহুজি মহারাজ। ওকে, শাহুজি মহারাজ। তো সম্ভাজির পরে, সম্ভাজিকে হত্যা করার পরে সে কি করে, তার স্ত্রী বা পুত্রকে অ্যারেস্ট করে নেয়। এই শাহুজি আর তার মা ছিল জেসুবাই। হ্যাঁ, শাহুজি আর তার মা ছিল হচ্ছে ইয়েসুবাই। এই দুইজনকে কে ক্যাপচার, মানে কে অ্যারেস্ট করে? অরঙ্গজেব অ্যারেস্ট করে নেয়। এবার যখন এরকম একটা পরিস্থিতি হয়, তখন মারাঠা সিংহাসনে রাজারাম বসে। মারাঠা রাজারাম যখন মারাঠা সাম্রাজ্যে রাজারাম সিংহাসনে বসে। সম্ভাজি মহারাজ কোথায় ছিল? শাহুজি মহারাজ কোথায় ছিল? এ ছিল হচ্ছে তোমার ওই অরঙ্গজেবের কাছে অ্যাটাক করা অবস্থায় ছিল। তো সেই সময় রাজারাম সিংহাসনে বসলে রাজারামের যে মা, সে হচ্ছে তারাবাই, ঠিক আছে? সরি, রাজারামের যে স্ত্রী সে হচ্ছে তারাবাই। তো রাজারাম কিছুদিন শাসন করার পরে তারপর শাসনে বসে সম্ভাজি সেকেন্ড বসে। ওকে, সম্ভাজি সেকেন্ড সিংহাসনে বসলে পরে সম্ভাজি সেকেন্ড সিংহাসনে বসে। সে 1698 থেকে 1760 পর্যন্ত সে সাম্রাজ্য চালায়।
কিন্তু এদিকের একটা ঘটনা আমাদের বলতে হবে যে রাজারাম এর যে রাজারামের যে ছেলে ছিল সাম্ভাজি, এবং সাম্ভাজি ছিল বয়সে খুব ছোট, যার কারণে সাম্ভাজির মা তারাবাই তোমার এইখানে সাম্ভাজির নামটা না সাম্ভাজি নয়, এখানে সাম্ভাজি নয়, 1 মিনিট দাঁড়াও, আমি গল্পটা ভুল বলেছি, সেটাই তো বলছি, মিলছে না কেন বিষয়টা। সাম্ভাজি নয়, এইখানে হচ্ছে শিবাজি সেকেন্ড। রাজারামের ছেলে শিবাজি সেকেন্ড এ সিংহাসনে বসে, এই শিবাজি সেকেন্ড, ঠিক আছে, শিবাজি সেকেন্ড সিংহাসনে বসে। তাহলে আমি একবার শুরু থেকে গল্পটাকে বলি, একটুখানি ঘুরিয়ে পেঁচিয়ে গেছে। বলছি ছত্রপতি শিবাজি মহারাজের যখন মৃত্যু হয় তখন সিংহাসনে কে বসে? সিংহাসনে বসে শিবাজি মহারাজের বড় ছেলে সাম্ভাজি মহারাজ। তো সাম্ভাজি মহারাজ সিংহাসনে বসলে ঔরঙ্গজেব তার উপরে ভীষণভাবে অত্যাচার টর্চার শুরু করে এবং তাকে বলা হয় যে তুমি ইসলাম অ্যাকসেপ্ট করো। সাম্ভাজি মহারাজ যখন ইসলাম অ্যাকসেপ্ট না করে তখন তাকে পাশবিক অত্যাচার করে তাকে হত্যা করা হয়, এবং তার যে ছেলে শাহুজি, এই শাহুজিকে এবং তার মা জেসুবাইকে দুজনকে কি করা হয়? অ্যারেস্ট করা হয়, তাদের মোগল দরবারে অ্যারেস্ট করে রাখা হয়। এবার এদেরকে শাহুজিকে জেসুবাইকে অ্যারেস্ট করে রাখা হয়। তো যখন সাম্ভাজির মৃত্যু ঘটে তখন সিংহাসনে কে বসে? না, তখন সিংহাসনে বসে হচ্ছে রাজারাম। রাজারাম সিংহাসনে বসে। রাজারাম 1700 পর্যন্ত তার সিংহাসনটাকে সে চালায়। এরপর রাজারামের মৃত্যুর পর সিংহাসনে বসে তার ছেলে শিবাজি সেকেন্ড, অর্থাৎ ঠাকুরদাদার নামে শিবাজি সেকেন্ড সে সিংহাসনে বসে। এবার এর বয়স খুব অল্প ছিল, যার কারণে এই তারাবাই তার মা রিজেন্ট হিসেবে আসল পাওয়ারটাকে ভোগ করে, রিজেন্ট হিসাবে। ওকে, তো এবার তোমরা খেয়াল করো যে শিবাজি সেকেন্ড যখন শাসন করছে, আসল শাসনটা কার হাতে ছিল? তারাবাইয়ের হাতে ছিল। তো এবার হিসাব করে দেখো এক মুহূর্তে যে এরকম একটা পরিস্থিতিতে ঔরঙ্গজেবের মৃত্যু হয়ে গেছে, এখন মোগল দরবারে, অর্থাৎ যখন শিবাজি সেকেন্ড তারাবাইয়ের মাধ্যমে যখন শাসন চলছে মারাঠা সাম্রাজ্যে, তখন মোগল দরবারে কে বসে আছে? না, মোগল দরবারে বসে আছে হচ্ছে তোমার বাহাদুর শাহ। বাহাদুর শাহ অর্থাৎ ওই লেটার মুগলসদের মধ্যে একজন, মনে করো বাহাদুর শাহ প্রথম। তো এই বাহাদুর শাহ প্রথম যখন মোগল সাম্রাজ্যে বসে তখন এই মারাঠাদের মধ্যে যাতে একটা অন্তর্কলহ লাগতে পারে তার জন্য সে কি করে, এই দেখো সাম্ভাজি মহারাজের যে ছেলে শাহুজি আর জেসুবাই এদের যে অ্যারেস্ট করে রেখেছিল, এই বাহাদুর শাহ সেকেন্ড এসে শাহুজিকে রিলিজ করে দেয়, এবং শাহুজিকে রিলিজ করে দিয়ে বলে যাও তোমার সাম্রাজ্যে তুমি এবার দখল করো। তো শাহুজি বলছে যে আমার সাম্রাজ্যে তো তারাবাই আর শিবাজি সেকেন্ড শাসন করছে, আমি কি করে যাব, আমাকে সৈন্য দিন। তো বাহাদুর শাহ তাকে কোনো সৈন্য দেয় না, কিচ্ছু দেয় না, বুঝতে পারলে। এবং এই যে জেসুবাইকে অ্যারেস্ট করে রাখা হয়েছে মুঘল কোর্টে, একেও কিন্তু ছাড়ে না। অর্থাৎ একমাত্র বাহাদুর শাহ কাকে ছাড়ে? শাহুজিকে ছাড়ে, যে তুমি যাও গিয়ে তারাবাইয়ের সাথে শিবাজি সেকেন্ডের সাথে লড়াই করে নিজের সিংহাসন পুনরুদ্ধার করো। তো এরকম একটা মুহূর্তে শাহুজি মোগলদের জেল থেকে ছাড়া পাওয়ার পর যখন সে আসে, সে তখন দেখে যে কি বিপদ, এখন আমি কি করব। তখন এই শাহুজির সাথে একজন ব্রাহ্মণের সাক্ষাৎ হয়। সেই ব্রাহ্মণের নাম হচ্ছে বালাজি বিশ্বনাথ। তার নাম কি? তার নাম হচ্ছে বালাজি বিশ্বনাথ। এই বালাজি বিশ্বনাথ তিনি সমরকুশলী ব্যক্তি ছিলেন, জাতিতে ব্রাহ্মণ হলেও তার আচরণ বা তার অ্যাক্টিভিটি, তার কাজকর্ম ছিল ক্ষত্রিয় কাজ, সেনাপ্রধানের কাজ। তো সেই ক্ষেত্রে এই বালাজি বিশ্বনাথ শাহুজিকে হেল্প করে তার সাম্রাজ্য পুনরুদ্ধারের ক্ষেত্রে। তখন শাহুজি আর বালাজি বিশ্বনাথ এরা সবাই মিলে গিয়ে অ্যাটাক করে তারাবাই আর শিবাজি সেকেন্ডকে, অ্যাটাক করে তাদেরকে পরাজয় করে দিয়ে সিংহাসনে বসে শাহুজি, এবং পরবর্তীকালে জেসুভাইকে তারা উদ্ধার করে মোগল কোর্ট থেকে। এইভাবে মোগল দরবারে শাহুজির পত্তন হয়, মোগল দরবারে শাহুজি সিংহাসনে বসে। এবার শাহুজি যখন সিংহাসনে বসে, এই সময় থেকে বালাজি বিশ্বনাথের কদর বাড়তে থাকে। অর্থাৎ শাহুজি যখন সিংহাসনে বসে তখন
তোমার বালাজি বিশ্বনাথ হচ্ছে শাহুজির প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হন এবং তার পদ থেকেই এই পেশোয়া পদটি চালু হয়। অর্থাৎ শাহুজি যখন সিংহাসনে ছিল তখন থেকেই পেশোয়া পদটা সৃষ্টি হয়। তো যেহেতু আমরা পরবর্তীকালে অর্থাৎ ইংরেজদের সাথে যখন যুদ্ধ হচ্ছে তখন ইংরেজদের সাথে তো এদের কোনো ঘটনা নেই, ইংরেজদের সাথে পেশোয়াদের ঘটনা রয়েছে, তাই পেশোয়াদের উৎপত্তি কোথা থেকে হলো এটা আমরা জানতে পারলাম। ওকে, ভেরি গুড। নাও কাম দিস ইয়ার, তাহলে বালাজি বিশ্বনাথ যখন প্রধানমন্ত্রী হয়েছেন, পেশোয়া হয়েছেন, পেশোয়া মানে প্রধানমন্ত্রী, তার রাজা হচ্ছে শাহুজি, তার রাজা হচ্ছে শাহুজি। ওকে, নাও শাহুজি হচ্ছে শিবাজি, ছত্রপতি শিবাজির নাতি ছেলে। কার ছেলে? সম্ভাজি মহারাজের ছেলে শাহুজি রাজা, আর শাহুজির মন্ত্রী হচ্ছে বালাজি বিশ্বনাথ। এদের একটা টুকরো গল্প আছে। বালাজি বিশ্বনাথ রাজা হওয়ার পর, পেশওয়া হওয়ার পর তার গুরুত্বপূর্ণ আরেকজন তারপরে যে হয় সে হচ্ছে বাজিরাও ফার্স্ট, যাকে আমরা বাজিরাও মাস্তানি, এবং এই বাজিরাও তার স্ত্রীর নাম ছিল মাস্তানি, এই সেই গল্প যেটা দিয়ে সিনেমা তৈরি হয়েছে, বাজিরাও ফার্স্ট। তো বালাজি বিশ্বনাথের যখন মৃত্যু হয়, হ্যাঁ, বালাজি বিশ্বনাথের মৃত্যু হওয়ার পরে 1720-তে কি হয়, মারাঠা মোগলদের মধ্যে একটা ট্রিটি স্বাক্ষরিত হয়, পরবর্তীকালে সেটা আমরা দেখব। বাজিরাও প্রথম সে মানে পেশওয়া হয়। ওকে, তখন কিন্তু শাহুজি কিন্তু মহারাজ কিন্তু শাহুজি আছে। তো এই মুহূর্তে বাজিরাও সিংহাসনে মানে পেশওয়া হিসাবে নিযুক্ত হয় এবং তারপর বাজিরাওয়ের পরে বাজিরাও সিংহাসনে আসে। বাজিরাও, যাকে আমরা নানা সাহেব নামেও চিনি। তাহলে বাজিরাও যখন সিংহাসন বলছি বারবার করে, পেশওয়া হন, তো পেশওয়া হওয়ার পরে এই ঘটনা দেখো 1761 সময়কাল দেখতে পাচ্ছ। এই সময়ে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে থার্ড ব্যাটেল অফ পানিপথ ঘটে। এই থার্ড ব্যাটেল অফ পানিপথে বাজিরাও সে বিশ্বাস রাওকে আর এদিকে তোমার রঘুরাম রাওকে আগেও পাঠানো হয়েছিল, তো এখানে রঘুরাম যায় না, বিশ্বাস রাওকে পাঠানো হয়, আর এদিকে সদাশিবরাও ভাউকে পাঠানো হয়। তাহলে তিনজন ব্যক্তি যুদ্ধে যাচ্ছে। কে কে? এক হচ্ছে বাজিরাও, বিশ্বাস রাও, আর হচ্ছে সদাশিবরাও ভাউ। এই তিনজন মিলে যাচ্ছে কোথায় না, থার্ড ব্যাটেল অফ পানিপথ লড়বার জন্য। তো থার্ড ব্যাটেল অফ পানিপথে তাদের বিরাট বড় পরাজয় ঘটে। যখন এদের পরাজয় যখন ঘটে যায় তখন সিংহাসনে এবার পেশওয়া কে হবে? তখন রঘুরাম রাও বলে যে আমাকে পেশওয়া করা হোক। কেন? কারণ বাজিরাও অর্থাৎ আমার দাদা যখন মারা গেছে, তাহলে এবার আমি হব। কিন্তু তখন কেউ মারাঠাদের মধ্যে, পেশওয়াদের মধ্যে বা ওই পরিবারের মধ্যে কেউ চায় না যে রঘুরাম রাজা হোক, এটা কেউ চায় না। তখন কি করা হয়, বাজিরাওয়ের ছেলে মাধব রাওকে সিংহাসনে বসানো হয়, মাধব রাওকে। ওকে, মাধব রাও কয়েক বছর সিংহাসনে থাকার পর তারপর বসানো হয় নারায়ণ রাওকে বসানো হয়। এবং এইরকম একটা মুহূর্তে রঘুরাম রাও বিশেষভাবে ক্রুদ্ধ হয় যে এ কি হচ্ছে, সবাই চলে যাচ্ছে যে যার মতন করে, আমাকে কেউ পেশওয়া করছে না। এই কারণে এটা বলা হয় যে রঘুরাম রাও নারায়ণ রাওকে হত্যা করে, অ্যাসাসিনেট করে কিসের জন্য? সে নিজে পেশওয়া হবে বলে। এবং সে কি করে, নিজে নারায়ণ রাওকে হত্যা করে এই রঘুরাম রাও নিজে পেশওয়া উপাধি ধারণ করে। এবার সেটা যখন নিজে পেশওয়া উপাধি ধারণ করে, সেইটা কিন্তু কখনোই মেনে নেয় না। ওকে, এইখানে ওকে পেশওয়া হিসাবে কেউই মেনে নেয় না। তখন কি হয় এইখানে নারায়ণ রাওয়ের স্ত্রী, যখন নারায়ণ রাওকে হত্যা করা হচ্ছে তখন নারায়ণ রাওয়ের স্ত্রী ছিল গর্ভবতী ছিল, ঠিক আছে। তখন এই সবাই মিলে সেই সময় 12 জন একটা টিম ছিল পেশওয়াদের মধ্যে, ফ্যামিলিতে। তাদের মধ্যে আমাদের দেখতে পাবো নানা ফড়নবিশ, সেও কিন্তু এইখানে এসে যোগদান করবে। সেই নানা ফড়নবিশের নেতৃত্বে এই মাধব নারায়ণ রাওয়ের জন্ম হয়। অর্থাৎ কি বলছিলাম, যে রঘুরাম রাও যখন নারায়ণ রাওকে হত্যা করে তখন তার স্ত্রী ছিল গর্ভবতী। এবার নারায়ণ রাওয়ের এইরকম আরো 10টা মেইন রানীর সাথে আরো 10 জন সেই গর্ভবতী নারীকে রাখা হয়
এটা শিওর করার জন্য যাতে পুত্র সন্তানই জন্মগ্রহণ করতে পারে। তো ঠিক মানে কয়েকদিন পরে এই মাধব নারায়ণ রাওয়ের জন্ম হয়। মাধব নারায়ণ রাওয়ের আরেকটা নাম মনে রাখবে, সাবাই মাধব রাও। সাবাই মাধব রাও। তো সাবাই মাধব রাওয়ের জন্ম হয়। এই সাবাই মাধব রায়ের যখন 40 দিন বয়স, কয়দিন বয়স, 14 ডেজ অনলি, 40 দিন যখন বয়স, তখন রঘুরাম রাওকে সরিয়ে দিয়ে এই মাধব নারায়ণ রাওকে বা সাবাই মাধব রাওকে সিংহাসনে বা পেশোয়ার গদিতে বসানো হয়। পেশোয়ার গদিতে বসানো হয় এবং এই রঘুরাম রাওয়ের ফাঁসির অর্ডার করা হয়। ওকে, তো যখন রঘুরাম রাওয়ের ফাঁসির অর্ডার করা হয়, তাকে পেশোয়া থেকে সরিয়ে দিয়ে নারায়ণ রাওয়ের পুত্র 40 দিনের ছেলে সবাই মাধব রাও বা মাধব নারায়ণ রাওকে যখন সিংহাসনে বসানো হয়, তখন রঘুরাম রাও কে ফাঁসি অর্ডার দেওয়া হলো। তখন সেই মুহূর্তে রঘুরাম রাও গিয়ে কোথায় যাচ্ছে? ইংরেজদের কাছে যাচ্ছে। ইংরেজদের কাছে গিয়ে বলে যে আমাকে বাঁচাও, ওরা আমাকে সবাই ক্ষমতা থেকে সরিয়ে দিচ্ছে, পেশোয়া থেকে সরিয়ে দিচ্ছে, আমার ফাঁসি দিয়েছে। তখন কি হয়? এইখানেই কিন্তু ইংরেজদের মারাঠাদের মধ্যে বা মারাঠা কিংডমের মধ্যে পেশোয়াদের মধ্যে ইংরেজদের একটা অনুপ্রবেশ এইখানে ঘটে। কার হাত ধরে? রঘুরাম রাওয়ের হাত ধরে। এবং পরবর্তীকালে দেখব বাজিরাও সেকেন্ড তার বাবার মতন একই কাজ করবে, ইংরেজদের শরণাপন্ন হবে এবং মারাঠা ফ্যামিলিতে ইংরেজদের প্রবেশ ঘটবে। ওকে, নাও আমরা এখানে আগে যাই। Rise of Maratha. As the Mughal Empire declined, one of the staunchest and hardiest of the empire's adversaries, the Marathas got a chance to rise in power. অর্থাৎ মোগলদের যখন পতন ঘটছে, তখন মারাঠাদের মতন দুর্ধর্ষ জাতির একটা উত্থান ঘটছে। They controlled a large portion of the country. Besides, they also received tributes from areas not directly under their control. By the middle of the 18th century, they were in Lahore thinking of becoming rulers of North India, an empire, and in the court of the Mughals, playing the role of kingmakers. Okay, though the third battle of Panipat in 1761, in which they were defeated by Ahmad Shah Abdali, changed the situation. They regrouped, regained their strength, and within a decade achieved a position of power in India. Bajirao first, considered greatest of all the Peshwas, had started a confederacy and prominent Maratha chiefs to manage the rapidly expanding Maratha power and to some extent appease the Kshatriya section of the Marathas. কারণ পেশোয়ারা যেহেতু ব্রাহ্মণ ছিল, বলেছিলাম বালাজি বিশ্বনাথ, তারা ব্রাহ্মণ ছিল, কিন্তু তাদের যে আরো যে ক্ষত্রিয় যে পরিবারগুলো ছিল তাদের সঙ্গে সে একটা সম্পর্ক স্থাপন করে। হ্যাঁ, লেড বাই সেনাপতি দাবডি। ঠিক আছে, দাবডির নেতৃত্বে মারাঠাদেরকে আবার সে কিন্তু একটা জায়গায় নিয়ে চলে আসে, বাজিরাও প্রথম, যাকে আমরা বাজিরাও মাস্তানি হিসাবে জানি। Under the arrangement of the Maratha Confederacy, each prominent family under a chief was assigned a sphere of influence which was supposed to conquer and rule, but in the name of the then Maratha king Shahuji. তারা যা কিছুই করেছে তারা কিন্তু মারাঠা কিং শাহুজির নামেই করেছে। The Maratha families which emerged prominent were, সেই সময় ওই যে বলেছিলাম মারাঠাদের 5টা পরিবার হ্যাঁ শক্তিশালী হয়ে উঠেছিল। তারা হচ্ছে বরোদার বরোদার গায়কোয়াড় ফ্যামিলি, নাগপুরের ভোসলে ফ্যামিলি যেখান থেকে শিবাজি মহারাজরা ছিল, ইন্দোরের হোলকার্সরা, তারপরে তোমার গোয়ালিয়রের সিন্ধিয়াসরা আর পুনার পেশওয়ারা। ওকে, এই 5টা গ্রুপ নিয়ে বা এই 5টা যে বড় বড় বংশ, এদেরকে নিয়েই মারাঠা ফ্যামিলি গঠিত হয়। The confederacy under Bajirao first to Madhav Rao first worked cordially, but the third battle of Panipat changed everything. অর্থাৎ বাজিরাও প্রথম থেকে মাধবরাও প্রথম পর্যন্ত বেশ এই কনফিডেন্সি খুব সুন্দর চলেছে, কিন্তু 1761 সালের পানিপথের যুদ্ধ সবকিছু চেঞ্জ করে দিয়েছে। The defeat at Panipat and later the death of the young Peshwa Madhav Rao first in 1772 weakened the control of the Peshwa over the confederacy. Though
the chiefs of the confederacy united on occasion as against the british. কিন্তু এই কনফেডারেসি যারা ছিল, যে পাঁচটা পরিবারের কথা বলছি, এরা কিন্তু সবসময় না একত্রিত হয়ে যেত যখন ব্রিটিশদের বিরুদ্ধাচরণ করতে হতো তখন। মোর অফেন দে কোয়ার্ড অ্যামাং দেমসেলভস, কিন্তু যদিও তারা নিজেদের মধ্যে অনেক ঝগড়াঝাটি লড়াই বা সংগ্রাম করছে, কিন্তু ইংরেজদের কথা আসলে তারা সবাই একজোট হয়ে যেত। কিন্তু কিভাবে ইংরেজদের হাতে মারাঠাদের ফ্যামিলির ইন্টারফারেন্স গেল সেটা আমরা একটু আগে আলোচনা করলাম। কার হাত ধরে? রঘুরাম রাওয়ের হাত ধরে। এন্ট্রি অফ দ্য ইংলিশ ইন্টু মারাঠা পলিটিক্স, যে গল্পটা করছিলাম সেটা এখানে বর্ণিত হয়েছে। The years between the last quarter of the 18th century and the first quarter of the 19th century witnessed the Marathas and the English clashing thrice for political supremacy. এই সময়ের মধ্যে অর্থাৎ 1800 শতাব্দীর শেষ ভাগে এবং 19 শতকের শুরুর ভাগে আমরা দেখছি যে মারাঠা এবং ইংরেজরা তিনবার একটা পলিটিক্যাল সুপ্রিমেসির যুদ্ধে জড়িয়ে পড়েছে, লড়াইতে যুদ্ধে পড়েছে, এবং সেখানে দেখা যাবে শেষমেশ ইংরেজদের জয় ঘটছে। The cause of these conflicts was the inordinate ambition of the English and the divided house of the Marathas that encouraged the English to hope for success in their venture. অর্থাৎ ইংরেজদের যে বিরাট উচ্চাকাঙ্ক্ষা এবং মারাঠা পরিবারের মধ্যে যে ফাটল বা বিবাদ, সেটা সহযোগিতা করেছিল ইংরেজদের এই সফলতার জন্য। The English in Bombay wanted to establish a government on the lines of the arrangement made by Clive in Bengal, Bihar, Odisha. অর্থাৎ বম্বের সরকার, বম্বের যে গভর্নর ছিল ইংরেজদের, সে চাইতো যে বাংলা, বিহার, উড়িষ্যার মতো আমার এখানেও এই মারাঠাদেরকে নিয়ে, গুজরাটকে নিয়ে, এই সমস্ত এলাকা নিয়ে আমারও যাতে একটা সিরিজ অফ ক্যাপচার্ড এরিয়া থাকে, এটা চেয়েছিল। আমরা যখন দেখব পরবর্তীকালে ওয়ারেন হেস্টিংস যখন আসবে, এই ওয়ারেন হেস্টিংস এই বম্বের যে সুপ্রিমেসি এটাকে কখনো মেনে নিতে পারবে না, যার কারণে তাকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হবে, তারপরে গিয়ে সে শান্ত হবে। অর্থাৎ বম্বে আর মাদ্রাজকে ওর অধীনে আনা হবে, তারপর গিয়ে শান্ত হবে। তাহলে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। দেখো এইগুলোকে যদি তোমরা একটুখানি রিলেট করতে পারো, তাহলে দেখবে যে বিষয়গুলো খুব একটার সাথে রিলেটেড, মানে একটার সাথে একটা সংযুক্ত। বম্বে চাইছে যে যেমন করে ক্লাইভের নেতৃত্বে বাংলা, বিহার, উড়িষ্যাতে একটা চেন অফ সেটেলমেন্ট তৈরি হয়েছে, তো আমিও চাই, বম্বের গভর্নর চাইছে আমিও চাই এখানে হোক, যার কারণে মারাঠাদের সাথে ইংরেজদের বিবাদ শুরু হয়েছে। সো it was a longed for opportunity for the English when decisions were a succession divided the Marathas. আর যার কারণে সাকসেশন, কে রাজা হবে, কার পর কে রাজা হবে, এই বিবাদেই ইংরেজরা সুযোগ পেয়েছে মারাঠাদেরকে ক্যাপচার করার। ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ারের ক্ষেত্রটা কি, ব্যাকগ্রাউন্ডটা কি? যখন মাধব রায়ের মৃত্যু হচ্ছে 1772-এ, তখন তার ভাই নারায়ণ রাও সিংহাসনে বসছে, মানে পেশোয়া হচ্ছে, এবং বলা হলো যে নারায়ণ রায়ের যে কাকা ছিল রঘুনাথ রাও, সে তার ভাইপো অর্থাৎ এই নারায়ণ রাওকে হত্যা করছে, অ্যাসাসিনেট করছে, এবং তাকে নেক্সট পেশোয়া হিসাবে ঘোষণা করছে। অলদো হি ওয়াজ নট আ লিগ্যাল হায়ার, যদিও নারায়ণ রাওয়ের মৃত্যু যদিও হয়, তবুও রঘুরাম রাও কিন্তু বা রঘুনাথ রাও কিন্তু পেশোয়া হবে না, সে লিগ্যাল হেয়ার ছিল না। যার কারণে নারায়ণ রায়ের যে উইডো ছিল গঙ্গাবাই, সে একটা ছেলেকে জন্ম দেয় তার স্বামীর মৃত্যুর পর। আর সেই সাবাই মাধব রাও, আমি বললাম নামটা, তার বয়স ছিল কত? মাত্র 40 দিন, 40 ডেজ। 40 দিন বয়সে তাকে সিংহাসনে শোয়ানো হয়। হ্যাঁ, বসানো হয় না, বললাম না তো, কি বললাম, শোয়ানো হয়, কারণ 40 দিনের বাচ্চা তার বসতে পারবে না, 40 দিনের ছেলে, তাকে সিংহাসনে শোয়ানো হয়, পেশোয়া পদে শোয়ানো হয়। এবং এই সময় 12 জন মারাঠা চিফ, যাদেরকে 12 ভাই বলা হতো, মনে রাখবে 12 ভাই কারা? 12 ভাই হচ্ছে ওই যে আমি বললাম যে মারাঠা যে পেশোয়াদের মধ্যে 5টা ফ্যামিলি ছিল, ওই 5টা ফ্যামিলির চিফদেরকে নিয়ে 12 জন ব্যক্তির একটা টিম, 12 মারাঠা চিফস, যাদের 12 ভাই বলা হতো, এবং তার নেতৃত্ব দিত কে? নানা ফডনবিস। বললাম সেই নানা ফডনবিস এই সবাই মাধব রাওকে, নারায়ণ রাওয়ের পুত্র,
40 দিনের পুত্রকে পেশোয়া পদে বসিয়েছিল, রঘুনাথ রাওকে ফাঁসির অর্ডার দিয়েছিল। আর তখন স্যার, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি যে বারা ভাইয়া বললেন, তো এটা কি সে বারো ভূঁইয়ার টাই, মানে ওটাই আর কি বারা বারা ভাইয়া বলছেন? দেখো 12 ভাই মানে 12 ব্রাদার্স, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ 12 ব্রাদার্স। ওকে চলো, তাহলে নিউ পেশোয়া, তারা ওই ইনফ্যান্টটাকে, ওই 40 দিনের বাচ্চাটাকে নিউ পেশোয়া করে, এবং নানা ফড়নবিশি তার রিজেন্ট হিসেবে মানে এই মারাঠা সাম্রাজ্য দেখতে শুরু করে। ওকে আচ্ছা, 12 ভূঁইয়া বলাটা ঠিক না, আমরা ছোটবেলায় তো 12 ভূঁইয়াই পড়েছি তাই না? হ্যাঁ স্যার, ওই জন্যই বললাম যে বারো ভূঁইয়া বলে পড়েছি আর কি, সেই জন্যই জিজ্ঞেস করলাম। হ্যাঁ ওকে চলো, কোথায় ছিলাম আমরা? এখানে ট্রিটিজ অফ সুরাট অ্যান্ড পুরন্দর। সুরাট আর পুরন্দরের চুক্তিটা কি? রঘুনাথ রাও আনউইলিং টু গিভ আপ হিজ পজিশন ইন পাওয়ার, অর্থাৎ রঘুনাথ রাও তার ক্ষমতা ছাড়তে চাইছে না, এই কারণে সে হেল্প চাইলো কাদের? ইংরেজদের, যে বম্বেতে যারা আছে। এই জায়গাটা ভালো করে বুঝবে। রঘুনাথ রাও নারায়ণ রাওকে হত্যা করে দিল, অ্যাসাসিনেট করে দিল, করে দিয়ে সে নিজে পেশোয়া ডিক্লেয়ার করে নিল। কিন্তু যখন তাকে ওই নানা ফড়নবিশের নেতৃত্বে 12 ভাইরা যখন বলল যে তুমি ভাই কেন হবে, তুমি তো লিগাল হায়ার নও, পেশোয়া হবে হচ্ছে সবাই মাধাও রাও হবে। তো সেই ক্ষেত্রে সে তখন পৌঁছে গেল ইংরেজদের কাছে। কোন ইংরেজদের কাছে? বম্বের ইংরেজদের কাছে, বম্বে গভর্নরের কাছে পৌঁছে গেল, এবং তারা 1775 সালে সুরাটের ট্রিটি সাইন করলো যে রঘুনাথের পক্ষ হয়ে বম্বের যে ইংলিশ সেটেলমেন্ট তারা লড়বে। আন্ডার দ্য ট্রিটি রঘুনাথ রাও ceded the territories and of Salsetta and Basin to the English, and along with the portion of the revenues from Surat and Bharuch district। আর রঘুনাথ রাওকে এই ক্ষমতা দেওয়ার জন্য বা এই ট্রিটি সাইন করে তার পাশে থাকার জন্য রঘুনাথ রাওয়ের থেকে সালসেট্টা, বেসিন ইংরেজদেরকে দেওয়া হলো, এবং সুরাটের এবং ভরুচ ডিস্ট্রিক্টের অংশ দেওয়া হলো সেখান থেকে রেভিনিউ কালেক্ট করার জন্য। ইন রিটার্ন দ্য ইংলিশ ওয়্যার টু প্রোভাইড রঘুনাথ রাও উইথ 2500 সোলজার্স। আর এর পরিবর্তে ইংরেজরা রঘুনাথ রাওকে ওই নানা ফড়নবিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য 2500 সোলজার্স দেবে। এবার এরম ঘটনা যখন নানা ফড়নবিশের কানে আসলো যে রঘুনাথ রাও বম্বের গভর্নরের সাথে একটা ট্রিটি সাইন করেছে, যেটাকে বলা হচ্ছে ট্রিটি অফ সুরাট, তখন সে পৌঁছে গেল কোথায়? যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়ারেন হেস্টিংস এর কাছে পৌঁছে গেল। অর্থাৎ দ্য ব্রিটিশ ক্যালকাটা কাউন্সিল আন্ডার ওয়ারেন হেস্টিংস অন দ্য আদার সাইড অফ দ্য ইন্ডিয়া কমান্ডেড, সে বলল যে ট্রিটি অফ সুরাট যেটা সাইন করেছে রঘুনাথ রাও আর বম্বে গভর্নর, এটা ইল্লিগাল। কেন ইল্লিগাল? কারণ বম্বে, মাদ্রাজ এই টোটালটাই এখন কার আন্ডারে চলে এসছে? ওয়ারেন হেস্টিংস এর আন্ডারে চলে এসছে, ব্রিটিশ ক্যালকাটা কাউন্সিলের আন্ডারে চলে এসছে। অর্থাৎ রঘুনাথ রাও সে মারাঠাদের লিগাল হায়ার নয়, এবং বম্বের গভর্নর সেও কোনো চুক্তি স্বাক্ষর করার জন্য ইংরেজদের পক্ষ থেকে লিগাল অথরিটি নয়। যার কারণে রঘুনাথ রাও আর বম্বে গভর্নরের মধ্যে স্বাক্ষরিত যে সুরাটের চুক্তি 1775, সেটা ক্যান্সেল করে দিল কে? ক্যান্সেল করে দিল? ওয়ারেন হেস্টিংস। কার পরামর্শে? নানা ফড়নবিশের পরামর্শে। এবং তাদের নিজেদের এবং কি করলো? এই চুক্তিকে বাতিল করে দিয়ে ওয়ারেন হেস্টিংস কর্নেল আপটন কে পুনাতে পাঠালো, পুনাতে, যে যাও তুমি আমার পক্ষ থেকে পুরন্দরের ট্রিটি সাইন করে এসো, আমার পক্ষ থেকে পুরন্দরের ট্রিটি সাইন করে এসো, হ্যাঁ, উইথ দ্য রিজেন্সি রিনাউন্সিং রঘুনাথ রাও অ্যান্ড প্রমিসিং হিম আ পেনশন। এবং তুমি গিয়ে বলো যে রঘুনাথ রাও, তোমাকে আমরা পেশোয়া পদে মানছি না, কিন্তু তোমাকে আমরা খালি হাতে রাখবো না, তোমাকে একটা পেনশন দিয়ে তোমাকে আমরা গ্রামে পাঠিয়ে দিব। তাহলে কি হলো? যে নানা ফড়নবিশের সহযোগিতায় ওয়ারেন হেস্টিংস এর সাথে চুক্তি হলো, অর্থাৎ ওয়ারেন হেস্টিংস কলোনির আপটাউনকে পাঠালো পুনাতে, সে এসে ট্রিটি অফ পুরন্দর সাইন করলো 1776-এ। সেইখানে বম্বের গভর্নর আর রঘুনাথ রাওয়ের যে ট্রিটি অফ সুরাট সেটাকে ক্যান্সেল করা হলো, এবং রঘুনাথ রাওকে বলা হলো তুমি তো পেশোয়া হতে পারবে না, তোমাকে একটা পেনশন দিয়ে দিচ্ছি, যাও বাড়ি গিয়ে আনন্দ করো। দ্য বম্বে গভর্নমেন্ট রিজেক্টেড দিস অ্যান্ড গেভ রিফিউজ টু রঘুনাথ। এবং বম্বে গভর্নমেন্ট এটাকে রিজেক্ট করলো, এবং
রঘুনাথকে কিন্তু মানে শেল্টার দিতে রিফিউজ করলো। ওকে, আচ্ছা। ইন 1777 নানা ফডনভিস violated his treaty with the Calcutta Council by granting the French a port on the west coast। এবার কি হলো দেখো, যেহেতু রঘুনাথ রাওকে সরানোর জন্য ওই ওয়ারেন হেস্টিংস এর সহযোগিতার প্রয়োজন ছিল, ওই চুক্তির প্রয়োজন ছিল, তো যে পুরন্দরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেটাকে নানা ফডনভিস মানে ভায়োলেট করে দিল, এই জন্য যে সে ফ্রেঞ্চদেরকে ওয়েস্ট কোস্টে একটা তোমার পোর্ট করতে অনুমতি দিয়েছিল। আর এইটার জন্য ইংরেজরা কিন্তু রেগে গিয়েছিল, যার কারণে ফোর্স পাঠিয়েছিল পুনার দিকে। আর এইভাবেই শুরু হচ্ছে এদের মধ্যে বিবাদ শুরু হলো। এইবার কোর্স অফ ওয়ার কি হচ্ছে, দ্য ইংলিশ অ্যান্ড মারাঠা আর্মিজ মেট অন দ্য আউটস্কার্টস অফ পুনে। ইংরেজ এবং মারাঠা সৈনিক পুনার বর্ডারে তাদের মুখোমুখি মানে সমরে তারা উপস্থিত হলো। দো the Maratha army had a larger number of soldiers than the English, the latter had highly superior ammunition and cannons। বলছে যে যদিও মারাঠাদের সৈন্যবাহিনী অনেক বেশি ছিল, হ্যাঁ, কিন্তু ইংরেজদের হাইলি সুপিরিয়ার অ্যামুনিশন ছিল, অস্ত্রশস্ত্র ছিল, কামান ছিল। সৈন্য কিন্তু বেশি মারাঠাদের, কিন্তু ইংরেজদের সৈন্য কম হলেও তাদের যুদ্ধ অস্ত্রশস্ত্রগুলো ভালো ছিল, উন্নত ছিল। However, the Maratha army was commanded by a brilliant general named Mahadji Sindhia। খুব ইম্পর্টেন্ট, মাহাদজি সিন্ধিয়া বা ওনাকে মাহাদজি সিন্ধেও কোথাও কোথাও বলা হয়, মাহাদজি সিন্ধে বা মাহাদজি সিন্ধিয়া। তো সিন্ধিয়া ফ্যামিলি থেকে তিনি ছিলেন। তো মারাঠাদেরকে তখন নেতৃত্ব দিয়েছিল হচ্ছে মাহাদজি সিন্ধিয়া। এবার এই মাহাদজি সিন্ধিয়া ইংরেজদেরকে পরাজিত করবার জন্য তিনি একটা পলিসি নিয়েছিলেন। সেই পলিসিকে বলা হয় স্কর্চড আর্থ পলিসি। স্কর্চড আর্থ পলিসি মানে কি, ইংরেজদেরকে ঘেরার জন্য, ইংরেজদেরকে একটা ট্র্যাপের মধ্যে রাখার জন্য কি করেছিল, মাহাদজি lured the English army into the Ghats, হ্যাঁ, near Telagaon, and trapped the English from all sides and attacked the English supply base at খোপালি। এবং ইংরেজদের যে সাপ্লাই বেস ছিল খোপালি সেটাকে অ্যাটাক করলো এবং ইংরেজদেরকে এই তোমার এই তেলেগাঁও গ্রামের কাছে একটা মানে ঘাটস মানে বলছি তো মাউন্টেন পাসকে ঘাটস বলা হয়, ওয়েস্টার্ন ঘাটের কথা বলছি, সেই জায়গাতে ইংরেজদেরকে আটকে দিল। এবং এই যে বলছে না মাহাদজি লিওর দ্য ইংলিশ, মাহাদজি সেইখানে যে জলের কুয়োগুলো ছিল সেই জলের কুয়োতে না নেশাদ্রব্য বা বিষ পয়জন মিশিয়ে দিয়েছিল, যাতে ইংরেজরা সেই কুয়ো থেকে জল পান করলে মারা যেতে পারে বা মরে যায়। এই ঘটনাটা ঘটেছিল। এবং স্কচড আর্থ পলিসি মানে সেখানে যত ফসল জমি ছিল সবগুলোকে পুড়িয়ে দিয়েছিল, আগুন ধরিয়ে দিয়েছিল, যাতে কোনো মতেই ইংরেজরা ওখান থেকে আর বেরিয়ে না আসতে পারে। ওকে, যে সমস্ত ওয়েল গুলো ছিল, জলের কুয়ো ছিল, সেগুলোকে পয়জনিং করে দিয়েছিল, ফার্মল্যান্ড গুলোকে বার্ন করে দিয়েছিল। ওকে, এই মাহাদজি সিন্ধিয়া। As the English began to withdraw to তেলেগাঁও, যখন ইংরেজরা তেলেগাঁও থেকে নিজেদেরকে উইথড্র করলো, the Marathas attacked, forcing them to retreat to the village of Vadgaon। তারা তখন মারাঠারা অ্যাটাক করলো ইংরেজদের উপরে এবং তাদেরকে ভাডগাঁও বলে একটা জায়গা, সেই জায়গাতে তারা নিয়ে গেল ইংরেজদেরকে। There the English army was surrendered on all sides, surrounded on all sides। তখন ইংরেজদেরকে চারিপাশ দিয়ে ঘিরে ফেলা হলো বাই দ্য মারাঠাসদের দ্বারা, অ্যান্ড কাট অফ ফ্রম ফুড অ্যান্ড ওয়াটার সাপ্লাই। এবং সেই জায়গা থেকে তাদের ফুড, ওয়াটার সাপ্লাই সবকিছু কাট করে দেওয়া হলো। এইরকম একটা পরিস্থিতিতে ইংরেজরা সারেন্ডার করলো মিড অফ জানুয়ারি 1779 এবং এই জায়গায় স্বাক্ষরিত হলো ট্রিটি অফ বটগাঁওয়ের চুক্তি এখানে স্বাক্ষরিত হলো। ওকে, এবং সেটা বম্বে গভর্নমেন্টকে ফোর্স করলো টু রিলিঙ্কুইশ অল টেরিটরিজ অ্যাকোয়ার্ড বাই দ্য ইংলিশ সিন্স 1775। এবং 1775 সাল থেকে এই পর্যন্ত মারাঠাদের যত প্রপার্টি ইংরেজ কোম্পানি অধিগ্রহণ করেছে সবটা ফিরিয়ে দিতে হবে, এই শর্তে চুক্তি স্বাক্ষরিত হলো। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার শেষ হচ্ছে, ফিনিশ হচ্ছে। এরপর ট্রিটি অফ সলভাই। দেখো, end of the first phase of the struggle, Warren Hastings, the Governor General of Bengal, rejected the Treaty of Vadgaon and sent a large force of soldiers under Colonel Goddard
who captured Ahmedabad in February 1779 and Basin in December 1780. এবার দেখো এরপর কি ঘটনা ঘটছে। এই ওয়াদাগাওয়ের যে পরাজয় ঘটলো, এটার পর ওয়ারেন হেস্টিংস সে একজন নতুন একজন জেনারেলকে পাঠালো যে যাও মারাঠাদেরকে অ্যাটাক করো, এবং সেইখানে সেই ট্রিটিটাকে রিজেক্ট করে দিল, ওয়াডগাওয়ের ট্রিটিটাকে, এবং সে কর্নেল গডার্ড এর নেতৃত্বে আহমেদাবাদ আর বেসিন এটা দখল করে নিল। ওকে, তারপর কি হলো, অ্যানাদার বেঙ্গল ডিটাচমেন্ট লেড বাই ক্যাপ্টেন পোহাম ক্যাপচার্ড গোয়ালিয়র ইন অগস্ট 1780। এবং দেখো 1779, 1780, 1780 এই বেশ কয়েকটা সময়ের মধ্যে দেখা যাচ্ছে ইংরেজরা আবার বেশ কিছুটা মারাঠাদের জমি দখল করে নিয়েছে। ইন ফেব্রুয়ারি 1781 the English under General Kamak finally defeated Sindhia at Sipri, এবং সিপ্রিতে এই সিন্ধিয়াদেরকে ফাইনালি পরাজিত করে দিল ইংরেজরা। সিন্ধিয়া প্রপোজড আ নিউ ট্রিটি বিটুইন দ্য পেশওয়া অ্যান্ড দ্য ইংলিশ। তখন সিন্ধিয়ারা প্রপোজ করলো যে ইংরেজদের মধ্যে আর পেশওয়াদের মধ্যে একটা নতুন চুক্তি হোক, আর এই চুক্তিটাই সলবাইয়ের চুক্তি নামে পরিচিত। এটা 1782-তে সাইন্ড হয়েছিল। ইট ওয়াজ রেটিফাইড বাই হেস্টিংস ইন জুন 1782 and the by Farnavis in February 1783. Okay, আচ্ছা, the treaty guaranteed peace between the two sides for 20 years, এবং এই সলবাইয়ের চুক্তির পর মারাঠা এবং ইংরেজদের মধ্যে 20 বছরের একটা শান্তি ছিল। The main provisions of the treaty of সলবাইয়ের চুক্তি খুব গুরুত্বপূর্ণ। এই সলবাইয়ের চুক্তিতে কি বলা হলো, 9খানা পয়েন্ট। সালসেটটা শুড কন্টিনিউ ইন দ্য পজিশন অফ ইংলিশ, সালসেটটা ইংরেজদের কাছেই থাকবে। দ্য হোল অফ দ্য টেরিটরি কনকার্ড সিন্স দ্য ট্রিটি অফ পুরন্দর ইনক্লুডিং বেসিন শুড বি রেস্টোর টু দ্য মারাঠাস। 1776 সাল পর্যন্ত পুরন্দরের ট্রিটির পর থেকে আজ পর্যন্ত যত জায়গা মারাঠাদের থেকে নেওয়া হয়েছে সেটা দিয়ে দেওয়া হবে মারাঠাদেরকে। ইন গুজরাট ফতেহ সিং গায়কওয়াড় should remain in possession, গুজরাটে ফতেহ সিং গায়কওয়াড়ই থাকবে of the territory which he had before the war, and should serve the Peshwa as before. Okay, the English should not offer any further support to Raghunath Rao, ইংরেজরা আর রঘুনাথ রাওকে কোনো সাপোর্ট দেবে না। and the Peshwa should grant him a maintenance allowance, এবং পেশওয়া তাকে একটা মেইনটেনেন্স অ্যালাউন্স দেবে রঘুনাথ রাওকে, এটা বলা হলো কারণ রঘুনাথ রাও সে একজন পেশোয়ারি সন্তান, তো তাকে তুমি পেশোয়াশিপ দেবে না, তো তার চলবার মতন তো কিছু ভাতা তাকে দিতে হবে। এটা হায়দার আলী শুড রিটার্ন অল দ্য টেরিটরি টেকেন ফ্রম দ্য ইংলিশ। দেখো এই যে মেলানোর চেষ্টা করো সেই যেটা পড়ে আসলাম আমরা। হায়দার আলী এখানে রিটার্ন করলো অল দ্য টেরিটরি টেকেন ফ্রম দ্য ইংলিশ অ্যান্ড দ্য নবাব অফ আরকুট। The English should enjoy the privileges at trade as before. The Peshwa should not support any other European nation. The Peshwa and the English should undertake that their several allies should remain at peace with one another. Mahatma Sindhia should be the mutual guarantor for the proper observance of the terms of the treaty. Okay, এই কতগুলো বিষয় সলবাইয়ের চুক্তিতে রাখা হলো। এবার সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার আবার স্টার্ট হবে এখান থেকে। সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার একটা সার্কামস্টেন্সেসের যেটা প্রথম যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার সূত্র ধরেই শুরু হলো, যখন মাধবরাও নারায়ণ অর্থাৎ যেটা তোমার সাবাই মাধবরাও ছিল, অ্যাকচুয়ালি সাবাই মাধবরাও বা মাধবরাও নারায়ণ আসলে একে পেশোয়া করা হলেও এর আসলে পেশোয়াশিপের মন ছিল না। পেশোয়া হিসাবে যে দায়িত্ব পালন করতে হবে, পেশোয়া হিসাবে তার কোনো দায়িত্ব পালন করার কোনো ইচ্ছা ছিল না, যার কারণে সে 1795-তে সুইসাইড করে নেয়। সুইসাইড করে নিলে রঘুনাথ রাওয়ের ছেলে দ্বিতীয় বাজিরাওকে পেশোয়া হিসাবে বসানো হয়, এবং সে একটা ওর্থলেস পার্সন ছিল, মানে খুবই ঔদ্ধত্যপূর্ণ একজন ব্যক্তি ছিল। এই বাজিরাও সেকেন্ড কি হবে দেখো, এই দেখো আমি ছবিটা দেখাই তারপর বলছি। এইখানে দেখো বাজিরাও সেকেন্ড সেকে যখন এই মাধব নারায়ণ রাও বা এর নামই হচ্ছে সাবাই মাধব রাও, তো এর যখন সুইসাইড করে নিল, সুইসাইড করে নেওয়ার পরে কিন্তু তোমার এই বাজিরাও সেকেন্ড অর্থাৎ রঘুনাথ রাওয়ের ছেলে সিংহাসনে বসলো।
এবার এর সিংহাসনে বসলো মানে এই পেশোয়া হলো, একে পেশোয়া করা হলো। তো একে কিন্তু বাজিরাও সেকেন্ডকে না, যে নানা ফাড়নবিশ এ পছন্দ করতো না, একদমই পছন্দ করতো না। বারো ভুইদের বা বারো ভাইয়াদের যে চিফ নানা ফাড়নবিশ সে পছন্দ করতো না। রঘুনাথ রাওকেও করতো না, রঘুনাথ রাওয়ের ছেলেকেও করতো না, পছন্দ ছিল না। তো সেই ক্ষেত্রে তবুও যেহেতু পেশোয়া সে হয়েছে, আর কোনো হায়ার্স নেই যেহেতু লিগাল হায়ার্স, সেই কারণে সে হয়েছে। তো সেই হিসাবে কি হলো যে কারণ সবাই মাধবরাও সুইসাইড করে ফেলেছে, তো সেই কারণে কি হলো না, বালাজি সরি বাজিরাও সেকেন্ড যখন পেশোয়া হলো তখন নানা ফাড়নবিশ এটা মেনে নিতে পারছিল না। তো এই বাজিরাও সেকেন্ডের বিভিন্ন কাজে নানা ফাড়নবিশ কিন্তু হস্তক্ষেপ করত, নানা ফাড়নবিশ হস্তক্ষেপ করত। ওকে, বিভিন্ন কাজে হস্তক্ষেপ করত। কোথায় গেলাম সেই জায়গাটা, হ্যাঁ, বিভিন্ন কাজে হস্তক্ষেপ করত, ঠিক আছে। তো এটা দেখে লেখাই আছে এখানে, নানা ফাড়নবিশ আ বিটার ফো অফ বাজিরাও সেকেন্ড বিকেম দ্য চিফ মিনিস্টার, এবং নানা ফাড়নবিশ তার চিফ মিনিস্টার হলো। দ্য ডিসেনশন অ্যামাং দ্য মারাঠাস প্রোভাইডেড দ্য ইংলিশ উইথ অ্যান অপরচুনিটি টু ইন্টারভিন ইন মারাঠা অ্যাফেয়ার্স। মারাঠা অ্যাফেয়ার্সের বিরুদ্ধে এখানে একটা ঘটনা ঘটলো, যখন 1800 সালে নানা ফাড়নবিশের যখন মৃত্যু হলো না, তখন বাজিরাও সেকেন্ড সে নিজেকে বিরাট ঔদ্ধত্যের জায়গায় নিয়ে গেল, সে ফিউরিয়াস হয়ে গেল এবং ব্রিটিশদেরকে বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজেস দিতে শুরু করলো। ওকে, এবং এইখানে একটা ঘটনা ঘটবে। এইখানে আমরা এই এই মারাঠাদের মধ্যে যে 5টা কিংডম দেখলাম না, কোথায় গেল সেটা, এই যে এই 5টা কিংডমের মধ্যে এই যে হোলকার্সদের দেখতে পাচ্ছ, এই হোলকার্সদের সাথে সে বিবাদে জড়িয়ে পড়বে, সে বিবাদে জড়িয়ে পড়বে কে, বাজিরাও সেকেন্ড। কি হচ্ছে কোর্স অফ ওয়ারটা দেখো। 1801 সালে পেশোয়া বাজিরাও যশবন্তরাও হোলকারের ভাই, সরি যশবন্ত, যার নাম হচ্ছে যশবন্ত রাও হোলকার, হ্যাঁ, যশবন্ত রাও হোলকারের ভাই বিঠুজি, এই বিঠুজি হোলকারকে সে হাতি, একদল হাতির মধ্যে ফেলে দিল এবং হাতি দিয়ে তাকে হত্যা করে দিয়েছিল। হাতি দিয়ে পাড়িয়ে, মানে হাতির গ্রুপ, মানে হাতির দলের মধ্যে ফেলে দিয়েছিল যাতে হাতিরা তাকে পাড়িয়ে মেরে ফেলতে পারে। তো এরকম ব্রুটাল একটা ইনসিডেন্ট ঘটিয়েছিল এই পেশোয়া বাজিরাও সেকেন্ড। তাকে করেছিল যশবন্ত রাওয়ের ভাইকে, যার নাম ছিল বিঠুজি। এইভাবে হোলকার্স কিন্তু, যদিও এই সময় সবাই বারণ করেছিল, এই কাজটা সে কেন করতে পেরেছিল, কারণ 1800 সালে নানা ফাড়নবিশের মৃত্যু হয়ে গেছিল, তারপর সে নিজেকে খুব ঔদ্ধত্য জায়গায় নিয়ে গেছিল। তো এই ঘটনা যখন ঘটলো তখন যশবন্ত রাও হোলকার সে বলল, বাজিরাও সেকেন্ড তোমার আর রক্ষা নেই, তুমি আমার ভাইকে, আমরা তোমাদের বংশের, আমরা তোমাদের এত সহযোগিতা করি, মারাঠা কিংডমকে এতদিন ধরে আমরা দেখে আসছি, তোমরা আমাদের সাথে শত্রুতা করলে, আমার ভাইকে মারলে। এইবারে কি হলো, বাজিরাও এর সেকেন্ডের বিরুদ্ধে যশবন্ত রাও যুদ্ধ ঘোষণা করলো। আর এই মুহূর্তে দাঁড়িয়ে কি হলো দেখো, এই সময়টা একটা ঘটনা শোনো। এই যে পেশোয়া বাজিরাওকে না, দেখো পেশোয়াদেরকে এই যে 5টা পরিবার এরা সবাই সবসময় সাপোর্ট করতো, হোলকাররাও সাপোর্ট করতো, কিন্তু হোলকাররা এই সময়ের মধ্যে এই যশবন্ত রাওয়ের নেতৃত্বে বেশ দবদবা ক্রিয়েট করে ফেলেছিল, মানে পেশোয়াদের থেকেও গুরুত্বপূর্ণ হয়ে গেছিল এরা, যার কারণে সিন্ধিয়ারা না এই বিষয়টা মেনে নিতে পারছিল না যে হোলকাররা এত বেশি বাড়াবাড়ি কেন করে। তো সেই কারণে এই সিন্ধিয়া আর বাজিরাও এরা কিন্তু একসাথে যুক্ত হয়ে গেছিল যশবন্ত রাওয়ের বিরুদ্ধে। অর্থাৎ যশবন্ত রাওয়ের ভাইকে যখন পেশোয়া বাজিরাও মেরে ফেললো সেকেন্ড, তখন পেশোয়া বাজিরাও বলছে, সিন্ধিয়া তোমরা আসো, আমাকে হেল্প করবে তো? তখন সিন্ধিয়া বলছে, হ্যাঁ হ্যাঁ আমরা হেল্প করব। কেন? কারণ সিন্ধিয়ারা এটা মেনে নিতে পারছিল না যে হোলকাররা কেন এত প্রভাবশালী হবে। তাই বাজিরাও সেকেন্ডের সাথে সিন্ধিয়ারা মিশে যশবন্ত রাওয়ের বিরুদ্ধে একটা আর্মি তৈরি করলো। কিন্তু এইরকম একটা পরিস্থিতিতে এই সিন্ধিয়ারা জানতে পারলো যে হোলকার, যশবন্ত রাও হোলকার যত যাই শত্রু আমাদের হোক না কেন, কিন্তু সে তো আমাদেরই মারাঠা কিংডমের, আমাদের মারাঠা, সে হিন্দু মানুষ। কিন্তু যশবন্ত রাওয়ের এত প্রভাব প্রতিপত্তি বা এত যুদ্ধ অস্ত্র শস্ত্র ছিল, তার মানে যুদ্ধ সামর্থ্য ব্যক্তি ছিল, পেশোয়া বাজিরাও সেকেন্ড না ভয় পেয়ে গিয়েছিল যে আমার কি ক্ষতি হয় না হয়। এই জন্য
যখন এই বাজিরাও সেকেন্ড কোথায় গেল, ইংরেজদের কাছে গেল যে ভাই আমাকে সাহায্য করো। কেন? কারণ যশবন্ত রাও আমাকে অ্যাটাক করবে। এইরকম একটা পরিস্থিতিতে যশবন্ত রাও পেশোয়া, বাজিরাও সেকেন্ড আর সিন্ধিয়া এদেরকে পরাজিত করে দিল হাদাবসা, পুনার কাছে, হাদাবসার কাছে একটা যুদ্ধে। হ্যাঁ, এবং তারপর কি করা হলো যে অ্যান্ড প্লেসড বিনায়ক রাও সান অফ অমৃত রাও অন দ্য পেশোয়া সিট, এবং এই বাজিরাও সেকেন্ডকে সরিয়ে দিয়ে ওই পেশোয়াদের মধ্যেই বিনায়ক রাও যে অমৃত রাওয়ের ছেলে ছিল তাকে পেশোয়া পদে বসিয়ে দেওয়া হলো। এই মুহূর্তে বাজিরাও সেকেন্ড ভয় পেয়ে সে বেসিনে পালিয়ে গেল এবং 31শে ডিসেম্বর 1802 সালে সে ইংরেজদের সাথে একটা চুক্তি স্বাক্ষর করলো যে আসো ভাই, আমাদেরকে এবার উদ্ধার করো, ওই যশবন্ত রাও হোলকারের হাত থেকে আমাদের বাঁচাও। এই পরিস্থিতিতে যখন সিন্ধিয়া জানতে পারলো, সিন্ধিয়ারা, যে বাজিরাও সেকেন্ড ইংরেজদের সাথে হাত মিলিয়েছে, তখন কিন্তু দেখবে যে বাজিরাওদের পক্ষে অর্থাৎ পেশোয়ার পক্ষে সিন্ধিয়ারা থাকবে না, সিন্ধিয়ারা নিজেদেরকে সরিয়ে নেবে। কারণ এরা বলবে যে ভাই নিজেদের মধ্যে ঠিক ছিল, কিন্তু তুমি ইংরেজদের কাছে কেন গেলে। ট্রিটি অফ বেসিন সাইন হলো এখানে। এখানে কি হলো, টু রিসিভ ফ্রম দ্য কোম্পানি আর নেটিভ ইনফ্যান্ট্রি, একটা নেটিভ ইনফ্যান্ট্রি তাদের কাছে থাকবে, হ্যাঁ, যেখানে 6000 সৈনিক থাকবে, with the usual portion of field artillery and European artillerymen attached to the permanently stationed in his territories, to cede to the company territories yielding an income of rupees 26 lakh, to surrender the city of Surat, to give up all claims for Chowth on the Nizam's domains, এবং নিজামের ডমিনেন্সের উপরে যত মারাঠাদের চৌথ ছিল সেগুলোকে সব ভুলে যেতে হবে, to accept the company's arbitration in all differences between him and Nizam or the Gaikwar, not to keep in his employment Europeans of any nation or at a war with the English, অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে কোনো ইউরোপিয়ানদেরকে এমপ্লয়মেন্ট দেওয়া যাবে না, চাকরি দেওয়া যাবে না, to subject his relations with other states to the control of the English, এবং অন্য রাজ্যের সাথে তুমি কোনো চুক্তি করবা কিনা, সম্পর্ক তৈরি করবা কিনা, সেটা ইংরেজদের অধীনে থেকে তোমাকে জেনে শুনে করতে হবে। তো এই বিষয়গুলো তখন কিন্তু হলো। তো এই যে বেসিনের চুক্তি হলো, এটাতে কি হয়েছিল যে রিডিউসড টু ভ্যাসেলেজ আফটার দ্য পেশওয়া অ্যাকসেপ্টেড দ্য সাবসিডিয়ারি অ্যালায়েন্স। অ্যাকচুয়ালি এটা তো দেখো, এই ট্রিটিটা যে সাইন হলো বেসিনের চুক্তি, এটার মাধ্যমে তো মারাঠারা ইংরেজদের যা যা শর্ত দিয়েছিল সব তো মেনেই নিল, তার মানে সেই সাবসিডিয়ারি অ্যালায়েন্সই তো চুক্তি স্বাক্ষরিত হয়ে গেল এর মাধ্যমে। তাই এখানে বলা হচ্ছে যে আফটার দ্য পেশওয়া অ্যাকসেপ্টেড দ্য সাবসিডিয়ারি অ্যালায়েন্স, সিন্ধিয়া অ্যান্ড ভোসলে অ্যাটেম্পটেড টু সেভ মারাঠা ইন্ডিপেন্ডেন্স। তারপর সিন্ধিয়া আর ভোসলেরা চেষ্টা করেছিল মারাঠা ইন্ডিপেন্ডেন্সটাকে কিভাবে টিকিয়ে রাখা যায়, বাট দ্য ওয়েল প্রিপেয়ার্ড অ্যান্ড অর্গানাইজড আর্মি অফ দ্য ইংলিশ আন্ডার আর্থার ওয়েলেসলিকে লর্ড ওয়েলেসলির ভাই defeated the combined armies of Scindia and Bhosle and forced them to conclude separate subsidiary treaties with the English, এবং পেশওয়ার পরে সিন্ধিয়াদের সাথে ভোসলেদের সাথে এক এক করে ট্রিটি সাইন হয়েছিল। ওকে, সাবসিডিয়ারি অ্যালায়েন্স সাইন হয়েছিল। যেমন ভোসলেদেরকে পরাজিত করা হয়েছিল 1803 সালের ডিসেম্বর, 17 ডিসেম্বর ট্রিটি অফ দেবগাঁও সাইন করা হয়। সিন্ধিয়াদেরকে পরাজিত করে 1803 সালের 30 ডিসেম্বর ট্রিটি অফ সুরজিয়ানগঞ্জ সাইন করা হয়। তারপর হোলকারদেরকে পরাজিত করে রাজপুর ঘাটের চুক্তি স্বাক্ষর করা হয়। তো এইভাবে টোটালটাই দেখতে পাচ্ছি আমরা কি হচ্ছে না, 1804-এ যশবন্তরাও হোলকার একটা চেষ্টা করেছিল, হ্যাঁ, যে ইন্ডিয়ান শক্তিদের সাথে যুক্তিবদ্ধ হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা যায় কিনা, কিন্তু সেটা আনসাকসেসফুল হয়েছিল। এইভাবে তারপর কি হলো, হোলকারদের সবার ভোসলে, হোলকার, পেশোয়া সকলের পতন ঘটলো এবং এইভাবে মারাঠা কিংডম ইংরেজদের হাতে গেল। এবার এইখানে থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার আসবে। এটার আর কি কি সিগনিফিকেন্স আছে বেসিনের চুক্তির? Significance of the Treaty of Basin. Admittedly, the treaty was signed by Peshwa was lacked political authority, but the gains made by the English were immense. The provisions of keeping English troops permanently in Maratha territory was of great strategical benefit. Okay,
দ্য কোম্পানি অলরেডি হ্যাড ট্রুপস ইন মাইসোর, হায়দ্রাবাদ এন্ড লখনউ। খুব ইম্পর্টেন্ট। দেখো ইংরেজরা যেখানে যেখানে চুক্তি স্বাক্ষর করেছে না, সেইখানে সেইখানে তাদের ইম্পর্টেন্ট কাজ ছিল কিছু ইংরেজদেরকে তাদের রাজসভাতে রাখতে হবে। যখনই কিছু ইংরেজরা তাদের রাজসভাতে থাকবে, তার মানে কি তারা কি করছে না করছে সমস্ত খোঁজ খবর ইংরেজদের কাছে পৌঁছাবে। তো এটা মাইসুর, হায়দ্রাবাদ, লখনৌ এদের সাথে তো ইংরেজরা আগে করেই ফেলেছিল, এখন মারাঠাদের সাথেও এই চুক্তি অনুযায়ী সেটা হয়ে গেল। কেন? কারণ দেখো যে ইংরেজরা কত ট্রুপ দেবে বলেছিল বলো? 6,000 ট্রুপ দেবে বলেছিল, গেল। তো the addition of Pune on the list meant that the company's troops were now more evenly spread and could be rushed to any place without much delay in times of need. অর্থাৎ ইংরেজদের সৈন্য পুনার সংযুক্তির সাথে সাথে সর্বত্র ছড়িয়ে পড়েছিল, যাতে করে ইংরেজদের যেখানে সৈন্যের প্রয়োজন ছিল উইদাউট এনি ডিলে যে সেখানে সৈন্য পৌঁছে যেতে পারত। দো দ্য ট্রিটি অফ বেসিন ডিড নট হ্যান্ড ওভার ইন্ডিয়া to the company on a platter, it was a major development in that direction. The company was now well placed to expand its areas of influence. অর্থাৎ বেসিনের চুক্তি সরাসরি ইংরেজদের হাতে ভারতীয়দের ক্ষমতা তুলে দেয়নি, বরং এটা একটা ডাইরেকশন ডেভেলপ করেছিল যে পরবর্তীকালে কোম্পানির ইনফ্লুয়েন্স এখানে বিরাটভাবে প্রভাব ফেলেছিল। ইন দ্য সার্কামস্টান্সেস, the observation that the treaty gave the English the key to India. Okay, এই চুক্তিটা আসলে ভারতের চাবি ইংরেজদের হাতে তুলে দিয়েছিল। মে বি এক্সাজারেটেড বাট অ্যাপিয়ার্স আন্ডারস্ট্যান্ডেবল। এই বিষয়টা এক্সাজারেটেড হলেও এটা বোঝা যায় বা বোধগম্য হয়। এরপর থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার, যেটা 1817 থেকে 1819 মধ্যে হচ্ছে। লর্ড হেস্টিংস had the imperialistic design of imposing British paramountcy. ওয়েলেসলি পর হ্যাস্টিংস চলে এসছে, সে ব্রিটিশ প্যারামাউন্সি ইম্পোজ করার জন্য তার বিভিন্ন ধরনের যে সাম্রাজ্যবাদী নীতি সেগুলো ছিল। বাই দ্য চার্টার অ্যাক্ট অফ 1813, the East India Company's monopoly of trade in China except tea ended, and hence the company needed more markets. বলছে যে 1813 সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আবার নতুন চার্টার পেল ফার্দার 20 বছরের জন্য, তখন কি হলো, যেটা আমরা যে ইসের মধ্যে পড়ে এসেছি না, পলিটির মধ্যে পড়েছি এই বিষয়টা, এই জায়গায় দেখো তখন ব্রিটিশদের কাছে চায়নাতে এক মানে মনোপলি ছিল ব্রিটিশ কোম্পানির। শুধুমাত্র কোথায় মনোপলি ছিল? চায়নাতে ছিল, তাও কিসের উপরে? চায়ের উপরে। ওকে, বাট এই জন্য কি হলো, ব্রিটিশদের আরো মার্কেটের দরকার পড়লো, আরো মার্কেট চাই, আরো মার্কেট চাই, মানে প্রচুর বড় মার্কেটের দরকার ছিল। দ্য পিন্ডারিজ, এটা খুব একটা ইম্পর্টেন্ট ঘটনা, থার্ড অ্যাংলো ওয়ার, মারাঠা ওয়ার। দ্য পিন্ডারিজ মেড আপ অফ মেনি কাস্টস অ্যান্ড ক্লাসেস ওয়ার অ্যাটাচড টু মারাঠা আর্মিজ অ্যাজ মার্সিনারিজ। অ্যাকচুয়ালি কি, পিন্ডারিজ ছিল এক ধরনের যোদ্ধা দল। পিন্ডারি কারা? এক ধরনের যোদ্ধা দল, যেখানে হিন্দু, মুসলিম, বিভিন্ন জাতির মানুষই ছিল। তাদের কাজ ছিল, তারা প্রথম তো কি করতো, মারাঠাদের সৈন্য দলে তারা থাকতো, মারাঠাদের সৈন্য দলে থেকে মারাঠাদের সাথে যুদ্ধ বিগ্রহ করত, এবং সেখান থেকে তারা কিছু আর্নিং সেই পিন্ডারিজরা করত। কিন্তু মারাঠা যখন দুর্বল হয়ে পড়ে, তখন এই পিন্ডারিরা জবলেস হয়ে পড়ে, কারণ পিন্ডারিরা মারাঠাদের সাথে যুদ্ধ বিগ্রহ করে বেড়াতো, এবং সেই যুদ্ধ জয় করে যা লাভ হতো সেটা পিন্ডারিরা একটা ভাগ পেত। এবার যখন মারাঠারাই দুর্বল হয়ে পড়েছে, তখন এই পিন্ডারিরা রেগুলার এমপ্লয়মেন্ট থেকে এদের কাজ চলে গেছে, এদের রেগুলার এমপ্লয়মেন্টটা আর নেই, যার কারণে এই পিন্ডারিরা বিভিন্ন জায়গাতে অ্যাটাক করত। এমনকি এরা কোম্পানির এলাকাগুলোতেও, কোম্পানির টেরিটরিতেও অ্যাটাক করত। আর যখন এই পিন্ডারিরা কোম্পানির টেরিটরিতে অ্যাটাক করত, তখন ইংরেজরা এটা অভিযোগ আনলো যে ভাই মারাঠা, তোমাদের দোষ আছে। কেন? কারণ তোমাদেরই একটা টিম হচ্ছে পিন্ডারিজ, সেই পিন্ডারিজরা আমাদের এলাকাও দখল করে নিচ্ছে, আমাদের এলাকাতেও লুটতরাজ চালাচ্ছে। কিন্তু মারাঠারা বলছে দেখুন, আমরা তো এখন আর ওদেরকে ইউজ করি না, বলছে অত কিছু আমরা জানতে চাই না, এই পিন্ডারিরা একসময় তোমাদের আর্মিতে ছিল, তোমাদের সাথে যুদ্ধ বিগ্রহ করে বেড়াতো, এখন এরা অ্যাটাক করছে, মানে এটা তোমরাই অ্যাটাক করছো, আমরা ধরে নিচ্ছি। এইভাবে পিন্ডারিদের যে লিডার ছিল, আমির খান ছিল, করিম খান ছিল, তারা কি করলো, সারেন্ডার্ড ওয়াইল চিট্টু খান ফ্লেড ইনটু দ্য জঙ্গলস। এবার এরকম একটা যুদ্ধে
টিটু খান তাদের যে লিডার সে যখন অ্যারেস্ট হয়ে এবং পালিয়ে গেল, তখন এই আমির খান আর করিম খান এরা সারেন্ডার করে দিল, হ্যাঁ, কাদের কাছে? ইংরেজদের কাছে। এই সময় দ্য ট্রিটি অফ বেসিন ডিসক্রাইব, ট্রিটি অফ বেসিনে বলা হয়েছিল যে আ ট্রিটি উইথ দ্য পেশওয়া, দ্যাট ইজ পেশওয়া, wounded the feelings of the other মারাঠা লিডার্স, অন্য মারাঠা লিডারদেরকে এই বিষয়টা কষ্ট দিয়েছিল। They saw the treaty as an absolute surrender of independence, এবং তারা মনে করেছিল যে এই চুক্তি মারাঠাদের পূর্ণ স্বাধীনতার মানে বিসর্জন। লর্ড হেস্টিংস actions taken against the Pindaris were seen as a transgression of the sovereignty of the Marathas. They served to once again unite the Maratha confederacy. The repentant Bajirao II, আর এই অনুতপ্ত বাজিরাও সেকেন্ড যে একসময় ইংরেজদের কাছে গিয়েছিল তার নিজের লোকেদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে, সে অনুতপ্ত হয়ে সে শেষবারের মতন চেষ্টা করলো, বললো আসো মারাঠা চিফস যারা আছো তারা সবাই আমরা আবার এক হয়ে আসো, আমরা মারাঠাদের বিরুদ্ধে আবার যুদ্ধযাত্রা করি, এই মারাঠাদের বিরুদ্ধে সরি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করি। আর এইভাবেই শুরু হলো থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার। কোর্স অফ ওয়ার কি? দ্য পেশওয়া অ্যাটাক দ্য ব্রিটিশ রেসিডেন্সি অ্যাট পুনা, পেশওয়ারা ব্রিটিশ রেসিডেন্সি পুনাতে যে ছিল ওটাকে অ্যাটাক করলো। আপ্পা সাহিব, নাগপুরের আপ্পা সাহিব, নাগপুরের রেসিডেন্সি অ্যাটাক করলো। অ্যান্ড দ্য হোলকার মেড প্রিপারেশনস ফর দ্য ওয়ার, এবং হোলকাররা যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলো। But by the then Marathas had lost almost these elements which are needed for the growth of power. কিন্তু ওই সময় মারাঠাদের মধ্যে যে গ্রোথ অফ পাওয়ার তাদের যে হবে যা যা প্রয়োজন ছিল যে এলিমেন্টগুলো সেটা মারাঠাদের মধ্যে একদম শেষ হয়ে গিয়েছিল। The political and administrative conditions of all the Maratha states were confused and inefficient. মারাঠাসদের যা মোটামুটি অ্যাডমিনিস্ট্রেশন ছিল সেগুলো পলিটিক্যাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে কন্ডিশন সেটা খুবই তলানিতে এসে পৌঁছেছিল। আফটার দ্য ডেথ অফ যশবন্তরাও হোলকার, তুলসীবাই, দ্য হোলকারস ফেভারিট মিস্ট্রেস, কেম টু দ্য হেলম অফ অ্যাফেয়ার্স ইন পুনা, অর্থাৎ যশবন্তরাও হোলকারের পরে তার স্ত্রী তুলসীবাই সে পুনার দায়িত্ব নিয়ে নিয়েছিল। দো আ ক্লেভার অ্যান্ড ইন্টেলিজেন্ট উইমেন, she could not administer the state properly because she was influenced by some unworthy men such as Balram Seth, Amir Khan. অর্থাৎ এই তোমার এই যশবন্তরাও হোলকারের যিনি রানী তুলসীবাই, সে পুনার ক্ষমতা, তিনি একজন বুদ্ধিমান মহিলা ছিলেন, চতুর ছিলেন, তা সত্ত্বেও তিনি কিন্তু এই পুনা স্টেটটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারেননি, কারণ তার যারা সহযোগী ছিল বলরাম শেঠ, আমির খান, এরা সবাই ছিল হচ্ছে খুবই আনর্দি, অযোগ্য ব্যক্তি। The Bhosle at Nagpur and Sindhia at Gwalior had also become weak. নাগপুরের সিন্ধিয়ারা নাগপুরের ভোসলেরা এবং গোয়ালিয়রের সিন্ধিয়ারাও দুর্বল হয়ে পড়েছিল। So the English, striking back vigorously, succeeded in not allowing the Peshwa to exert his authority again on the Maratha confederacy. এবং পেশওয়ারা যাতে পুনরায় মারাঠা কনফেডারেসির উপরে তাদের আধিপত্য বিরাজ না করতে পারে এর জন্য প্রবল বেগে আঘাত হেনছিল। Result: the Peshwa was defeated at Khirki, Bhosle at Sitabuldi, and Holkar at Mahidpur. অর্থাৎ পেশওয়াদেরকে খিরকিতে পরাজিত করা হলো, ভোসলেদেরকে সীতাবুলডিতে পরাজিত করা হলো এবং হোলকারদেরকে মাহিদপুরে পরাজিত করা হলো। এবং এই পরে তিনটে চুক্তি স্বাক্ষরিত হলো: ট্রিটি অফ পুনা উইথ পেশওয়া, ট্রিটি অফ গোয়ালিয়র উইথ সিন্ধিয়া, ট্রিটি অফ মান্ডাসোর উইথ হোলকার। এবং 1818-তে পেশওয়া ফাইনালি সারেন্ডার করলো, হ্যাঁ, এবং মারাঠা কনফেডারেসিকে ডিসলভ করে দেওয়া হলো। এবং এই সময় কি হলো? দ্য পেশওয়াশিপ ওয়াজ অ্যাবলিশড, পেশওয়াশিপকে অ্যাবলিশ করে দেওয়া হলো। পেশওয়া বাজিরাও বিকেম আ ব্রিটিশ রিটেইনার অ্যাট বিথুর নিয়ার কানপুর, এবং কানপুরের কাছে বিথুরে তাকে ব্রিটিশরা একদম একটা লামসাম একটা অ্যামাউন্ট দিয়ে সেখানে তাকে রিটেন করে রাখলো। এবং শিবাজি মহারাজের, ছত্রপতি শিবাজি মহারাজের একজন ডিসেন্ডেন্ট, একজন প্রতাপ সিং, ছত্রপতি প্রতাপ সিংকে ছত্রপতি উপাধি দিয়ে মারাঠা সাম্রাজ্যের প্রধান বানানো হলো এবং তার মাধ্যমে এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স সাইন করানো হলো। সাবসিডিয়ারি অ্যালায়েন্স সাইন করানোর পরে মারাঠা সাম্রাজ্যকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হলো।
এইভাবে মারাঠা শক্তিও কিন্তু ব্রিটিশদের অধীনে চলে গেল। ওকে, নাও আমরা দুটো রাজ্যের সংযুক্তির কথা পড়লাম। এবার মারাঠাদের লস হওয়ার পেছনে কি কি কারণ আছে, এই নোটগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে, একবার পড়ে নিও। অনেকটা লেন্দি ক্লাস হয়ে গেল, সো আমরা এখন এটাকে ওয়াইন্ড আপ করি। নেক্সট ক্লাসে আমরা সিন্ধু বিজয় দেখব আর পাঞ্জাব দেখব, ব্যাস তাহলে আমাদের এই ক্লাসটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রেখে দিলাম। ভালো থেকো সবাই, গুড নাইট।